হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, তাহলে কি আমি শুরু করতে পারি? সবাই কি এসেছে নাকি আমি ওয়েট করবো আর একটু? ভাই, আমরা 5টা মিনিট একটু ওয়েট করি ইনশাআল্লাহ। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, বাকি সবাই জয়েন করতে করতে আমি একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতে চাচ্ছিলাম সবার সাথে। দেন আমি আমাদের আজকের ল্যাবের যিনি সুপারভাইজার রবীন মহাজন ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দেবো। ভাই রেস্ট অফ দ্য ক্লাস ওনার নিজের মতো করে কন্ডাক্ট করবেন। আচ্ছা, প্রথমেই আমি একটু বলি, আজকে আমাদের এটা হচ্ছে ওরিয়েন্টেশন সেশন। তো এখানে অনেকেই প্রথম সেশনটা করতে চান আমাদের সাথে, একটু যাচাই বাছাই করে দেন জয়েন করতে চান। তো সেই জন্য অনেকেই আজকে জয়েন করছেন যারা এখনো রেজিস্ট্রেশন ল্যাবে করেন নাই। তো ফার্স্ট ক্লাসটা ডেমো ক্লাস হিসাবে অনেকে দেখতে চাচ্ছেন। তো সেজন্য আজকে দুই ক্যাটাগরি স্টুডেন্টই আছে, কিছু পেইড স্টুডেন্ট, কিছু নন পেইড স্টুডেন্ট। তো আমি সবার উদ্দেশ্যেই প্রথমে স্বাগতম জানাচ্ছি আজকের এই ওরিয়েন্টেশন সেশনে। যারা টাইমলি জয়েন করছেন আর সামনের দিকে যারা জয়েন করবেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করি এই সেশনটা আমরা সবাইকে রেকর্ডেড সেশনটা প্রোভাইড করব, বাট রিসার্চের ক্ষেত্রে যেটা মেইন সেটা হচ্ছে আসলে নিজে লাইভ কানেক্টে থেকে সবগুলা সেশনে জয়েন করা, নিজে অ্যাক্টিভ থেকে সুপারভাইজারকে প্রশ্ন করা, লাইভ সাপোর্টটা নেওয়া। তো আমি ওই ডিটেলস কথাবার্তার দিকে পড়ে যাচ্ছি। প্রথমে একটু রিসার্চ বাডির ইন্ট্রোডাক্টরি আলোচনা করতে চাচ্ছিলাম। তো আমাদের রিসার্চ বাডি জার্নি শুরু হয়, আচ্ছা সবাই আমার কথা শুনতেছেন তো, তাই না? হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের রিসার্চ বাড়ির জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে। অলমোস্ট আমরা 1 বছর 2 মাস। তো এখন পর্যন্ত আমরা 65+ ল্যাব রান করছি। এর মধ্যে অনেকগুলা পেপার পাবলিশ হয়েছে, অনেকগুলা সাবমিশন স্টেজে আছে, অনেকগুলা অনগোয়িং, মানে পেপার ড্রাফট রেডি হচ্ছে। আবার কিছু ল্যাব এরকম নতুন নতুন স্টার্ট হচ্ছে। তো ওভারঅল বলতে গেলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি গ্রো করতেছি। আর এরই পাশাপাশি আপনারা হয়তোবা অনেকেই জানেন যারা পেজটা ফলো দিয়ে রাখছেন অলরেডি, যে রিসার্চ বাডি বর্তমানে ক্রসরেফের মেম্বারশিপ পাইছে। তো
ক্রসরেফ সম্পর্কে আশা করি কম বেশি সবার একটু ধারণা আছে যে ওরা হচ্ছে ইন্টারন্যাশনালি ডিওয়াই নাম্বারটা প্রোভাইড করে থাকে পাবলিশারদেরকে। তো ইন ফিউচারে রিসার্চ বডি হয়তোবা ওইদিকেও কাজ করবে, নিজেরা একটা জার্নাল পাবলিশার হিসেবে হয়তোবা আর কি কাজ করার প্ল্যান আছে। তো প্রথমেই আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের এই রিসার্চ বডির মেইন মিশন এন্ড ভিশনটা কি। আমাদের রিসার্চ বডির মেইন মিশন এন্ড ভিশন সেটা হচ্ছে বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করা। এখানে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টই আন্ডারগ্রেডের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছেন, হয়তো বা অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, অনেকে মাস্টার্স করতেছেন, অনেকে পিএইচডি করতেছেন, অনেকেই বা জবে আছেন। তো আমরা যখন আমাদের রিসার্চের জার্নিটা প্রথম শুরু করি, প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে আমি কার সাথে কাজ করব, কোন টপিকে কাজ করব, টপিক সিলেকশন আর সুপারভাইজার সিলেকশন। তো সেই ক্ষেত্রে আমরা ভার্সিটি লাইফে ভাবি যে আমাদের যারা প্রফেসর লেকচারার আছেন ওনাদের আন্ডারে যদি কাজ করা যায়। তো স্যাররা এতটাই বিজি থাকে যে স্যাররা প্রেফার করে যে যে মোটামুটি একটু কাজ জানে সে যেন আমার সাথে কাজ করে। তাহলে এখানে দেখা গেল যে আমরা যারা একদম বিগিনার আছি আমরা ওই জায়গা থেকে সুবিধা থেকে বঞ্চিত। এটা আসলে 95% কেসে এরকম হয় যে যে একদম কিছুই জানে না, ইউনিভার্সিটির স্যাররা তাকে একদম শিখিয়ে পড়িয়ে পাবলিকেশনের দিকে নিয়ে যাবে, এটা সচরাচর হয় না। হাতে গোনা দু একজন টিচার হয়তো আমরা ওইরকম ফ্রেন্ডলি পাই। তো সেক্ষেত্রে আমরা এই গ্যাপটা যখন ফিল করি নিজেরা, তখন আমরা চিন্তা করি যে বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে স্টুডেন্টরা একদম বিগিনার স্টেজ থেকে রিসার্চের কাজ শিখতে পারবে, নিজের রিসার্চার হিসেবে একটা সময় পরে দাবি করতে পারবে, একটা সময় পরে সে নিজেই সুপারভিশনের কাজটা করতে পারবে। তো আর পেপার পাবলিকেশনেরটা তো আছেই। তো ওই লক্ষ্য থেকে আমরা মেনলি কাজ করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা অনেকগুলা পেপারই পাবলিশ করতে পারছি, আর আমরা আশা করি সামনে আমরা অনেক দূর এগিয়ে যাব। তো ওইটারই একটা বলা যায় ব্রাঞ্চ হিসাবে আপনার আজকের এই ল্যাবের অ্যাক্টিভিটিস শুরু হতে যাচ্ছে। তো আমি কিছু একটু ইম্পর্টেন্ট কথা পয়েন্ট শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সাথে শুরুতেই, যেহেতু আজকে অনেকে আছেন যারা একটু যাচাই বাছাই করে জয়েন হতে চাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে মেইনলি যে আমাদের উইকলি মিনিমাম একটা সেশন হয়, মান্থলি 4টা সেশন, এটা আমরা বলে থাকি। তবে এইটা ডিপেন্ড করতেছে স্টুডেন্ট প্লাস সুপারভাইজারের উপর। এখন দেখা গেল কোন উইকে স্টুডেন্ট প্লাস সুপারভাইজার ওনারা মনে করতে পারে যে আমাদের একাধিক সেশনের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে অবশ্যই একাধিক সেশন নেবে। আবার কোন উইকে সুপারভাইজার মনে করলো আমি তো লাস্ট উইকে ওদেরকে যে টাস্ক গুলা দিয়েছিলাম ওইগুলো তো ওরা ঠিকঠাক ভাবে সাবমিট করে নাই এখনো, তো আমি আসলে কিভাবে তাদের সেশনটা নেই এই উইকে। তো একটা সময় পরে দেখা যায় যে সেশনটা আসলে ম্যান্ডেটরি থাকে না। তো সেই জন্য আমরা আরেকটা সিস্টেম রাখছি কি 24/7 সাপোর্ট। অর্থাৎ ধরেন আজকে বৃহস্পতিবার আপনাকে সুপারভাইজার কোন একটা টাস্ক অ্যাসাইন করে দিল আপনার গ্রুপকে। তো ধরেন আপনার 3-4 জনের একটা গ্রুপ আছেন, তো ওই গ্রুপটাকে সুপারভাইজার কোন একটা টাস্ক অ্যাসাইন করে দিল। এখন আপনি কি আবার বৃহস্পতিবার একটা সেশন হবে সেটার জন্য বসে থাকবেন? অবশ্যই না। আমাদের অ্যাপের থ্রুতে আপনারা চ্যাট করতে পারতেছেন, ওইখানে ইনস্ট্যান্ট মিটিং শিডিউল করে ক্লাস করতে পারবেন, আপনারা পেপার ফাইল শেয়ারিং করতে পারবেন। মানে হোয়াটসঅ্যাপে যা যা ফিচার আছে সবগুলো ফিচারই আছে, উল্টার এক্সট্রা অনেকগুলো ফিচার আছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ধরেন আপনি বৃহস্পতিবার হওয়ার আগে সোমবার মঙ্গলবারের দিকে সুপারভাইজার যে টাস্কটা দিছিল ওইটা আপনি সাবমিট করে ফেলছেন, মানে আপনার কাজ শেষ। দেন আপনি ওইখানে টাস্কটা সাবমিট করে সুপারভাইজারকে ইনফর্ম করবেন যে ভাই আমাদের গ্রুপের জন্য যে টাস্কটা আপনি দিছিলেন ওটা আমাদের শেষ, কাইন্ডলি আমাদের পরবর্তী স্টেপটা কি হবে এটা জানাই দেন। মানে আমাদের এই যে রিসার্চ বডি থেকে যে টাইম লিমিট একটা দিয়ে দিচ্ছে 4 থেকে 6 মাস পেপার ড্রাফট রেডি হওয়া পর্যন্ত, যে সময়টা আমরা ভাই এত সময় পর্যন্ত যেতে যাচ্ছি না, আমি 3 মাসই কাজ শেষ করে যাচ্ছি। আমাদের গ্রুপের সবাই আমরা খুবই ডেডিকেটেড, আমরা ফাস্ট কাজ করে ফেলতে চাচ্ছিলাম। দেখেন সেহেতু কিন্তু আপনাদের কাজগুলো অনেক ফাস্ট হয়ে যাবে। এইটা কিন্তু আমি জাস্ট আন্দাজে ঢিল ছুঁড়ে বলতেছি না, আমাদের অনেকগুলা ল্যাবে এরকম হয়েছে যে 3 মাসে ওরা জার্নালের পেপার ড্রাফট রেডি করছে, এমনকি কিউ1 সাবমিট করছে। তো ওইখানে 9 জনের একটা গ্রুপ ছিল, 9 জনের 3টা পেপার সাবমিট করছে, ওনারা 3টাই কিউ1 সাবমিট করছে। তো সেক্ষেত্রে আমরা আশা রাখতেছি যে এইখানে
আপনারা যদি ফুললি ডেডিকেশন দিয়ে কাজ করেন, আমাদের সুপারভাইজাররা রেডি আছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। বাট আসলে প্র্যাকটিক্যালি কি হয়, আমরা স্টুডেন্টদের এন্ড থেকে ওইরকম সাপোর্টটা পাই না। একটা সময় পরে সুপারভাইজার পর্যন্ত ডিমোটিভেট হওয়া লাগে। কিছু কিছু লেবে এরকম ঘটনা ঘটে আর কি। আমরা আশা রাখি এই লেবে এরকম ঘটনা ঘটবে না, যেহেতু আপনারা সবাই মানে এগুলা জেনেই জয়েন করতেছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আসলেই কাজ শিখতে চান, পেপার পাবলিশ করতে চান, এটা আপনারা একটু ডেডিকেটেডলি কাজ করবেন আর কি। তো এটা চিন্তা করেই জয়েন হয়ে নেবে। প্লাস আমি আরেকটা জিনিসও এখানে একটু মেনশন করি, যে আমাদের রিসার্চ বাডির এখন নতুন একটা সিস্টেম আমরা করছি, যে অনেকেই দেখা যায় 1 মাস 2 মাস করার পর আর কন্টিনিউ করে না। তো অন্তত পক্ষে আপনারা যদি 3 মাসও এই ক্ষেত্রে আমাদের কোনো একটা ল্যাবে আপনারা জয়েন থেকে কাজ শিখেন, দেন সুপারভাইজার আপনার পারফরমেন্সটা অ্যানালাইসিস করে আপনাদের জন্য একটা ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তবে অবশ্যই ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি যদি জাস্ট 3 মাস এমনিতে রিনিউ করলেন, কোনো কাজ করলেন না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে না। যারা মোটামুটি হলেও কাজ করবে তাদেরকেই এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে। পাশাপাশি রিকমেন্ডেশন লেটার যাদের বাইরে যাওয়ার জন্য প্রয়োজন হয়, সেটাও সুপারভাইজার আমাদের থ্রুতে প্রোভাইড করতে পারবে। আচ্ছা, এইটা গেল একটা। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা পয়েন্ট আমি যদি মেনশন করি, যে এখানে আপনার বিভিন্ন স্টেজের স্টুডেন্ট থাকেন। ধরেন একটা ল্যাবে আপনার 15 জন আছেন, 15 জন তো আর একই স্টেজের স্টুডেন্ট না। এমন হইতে পারে যে 5 জন খুবই অ্যাডভান্স লেভেলের কাজ জানে, 5 জন একদম মিডল স্টেজে আছে, জাস্ট কোন রকম পেপার টেপার পরে ওইগুলা থেকে রিসার্চ বের করতে পারে, মোটামুটি আইডিয়া আছে ওনাদের। আর 5 জন একদম কিছুই জানে না, জাস্ট কোন রকম একটা পেপার পড়তে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কোন স্টেজে আছেন ওই জিনিসটা সুপারভাইজারকে একদম প্রথম ক্লাসে বলে দিবেন, মানে এই ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে বলে দিবেন যে ভাই আমার এই এই কন্ডিশন, আমি কিছুই জানি না অথবা আমি খুব ভালো জানি, এই জিনিসগুলো শেয়ার করবেন। কারণ আমরা যখন ফিডব্যাকের জন্য কল দেই, দেখা যায় অনেকেই 1-2 মাস পরে আর কন্টিনিউ করে না। তখন ওনাদের কাছ থেকে আমরা এই প্রবলেমটা শুনছিলাম, যে অনেকে আশা করেন যে এখানে অ্যাডভান্স লেভেলের কাজ হবে। তো উনি যখন আমাদেরকে বলে যে ভাই আমি তো ভাবছিলাম আপনাদের এই ল্যাবগুলোতে অ্যাডভান্স লেভেলের কাজ হবে, কিন্তু সুপারভাইজার বিগিনারদেরকে নিয়েই পড়ে আছে। তো সেক্ষেত্রে আমরা যখন ওনাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া আপনি যে অ্যাডভান্স লেভেলের কাজ চাইছিলেন ওইটা কি আপনি সুপারভাইজারকে বলছিলেন কিনা, তখন আসলে উত্তরটা আসে যে না, আমি বলি নাই। এখন এটা প্রবলেমটা কোথায় আমি বলি, আপনারা যখন ল্যাবগুলাতে জয়েন করেন, ল্যাবগুলাতে জয়েন করার পর কেন জানি সবাই বুবা হয়ে যান। সুপারভাইজার দেখা যায় গ্রুপগুলোতে মেসেজ দিতে থাকে একা একাই, এই তোমরা এটা ফিল আপ করো, বা কি কি কার কি ইন্টারেস্ট আছে বলো, হ্যান ত্যান। স্টুডেন্টদের এন্ড থেকে কোনো রেসপন্স নাই। হয় স্টুডেন্টরা মহাব্যস্ত থাকে, নাহলে স্টুডেন্টরা সবাই বুবা হয়ে যায় হঠাৎ করে। এমনকি মেসেজ লিখতে গেলেও ওনাদের হাতে সমস্যা হয়ে যায়। আমি একটু কথাটা অন্যভাবে বললাম, কারণ ভাই দেখা যায় যে এখানে সুপারভাইজারও কিন্তু একদম যে কোনো কাজ নাই এমন না, ওনারাও কিন্তু সামহাও টাইমটা ম্যানেজ করে আপনাদেরকে টাইমটা এখানে দিচ্ছে শিখানোর উদ্দেশ্যে। ওনাদেরকে আমরা যে অনারিয়ামটা দেই এটা ওনাদের জন্য কিছুই না, ওনারা এর চাইতে ভালো আর্ন করে ওনাদের লাইফে। ওনারা এখানে মেনলি কাজই করে। ওনাদেরও অনেকেরই ম্যাক্সিমাম সুপারভাইজারের মেন্টালিটি এরকম যে আমি আমার দেশকে কিছু একটা দিতে চাই, আমি যেহেতু জানি আমি এখন কিছু একটা দিতে চাচ্ছি আমার দেশকে। যে অনেকেরই বাহিরে যাওয়ার জন্য পেপার পাবলিকেশনের প্রয়োজন হয়, তো ওই ক্ষেত্রে সে যদি ওই গাইডেন্সটা পায় তাহলে তো নিজের কাছেও ভালো লাগে। তো সেজন্য আমি এখানে আজকে একদম ওরিয়েন্টেশন সেশনে আপনাদেরকে বলতেছি, কাইন্ডলি ল্যাবগুলাতে আজকের সেশন থেকে আপনি ল্যাবে জয়েন হন বা না হন, কাইন্ডলি আজকের সেশনটাতে তো আপনি আছেন, কাইন্ডলি এখানে কেউ বুবার মতো থাইকেন না, সবাই একটু রেসপন্স করিয়েন। সুপারভাইজার না হয় দেখা যায় একা একাই বক বক করবে, ক্লাসগুলো তখন আর ইন্টারেক্টিভ হয় না। কাইন্ডলি সবাই একটু সুপারভাইজারের সাথে কোঅপারেট করবেন। আরেকটা পয়েন্ট আমি একটু মেনশন করি, আমি ভাই একদম প্রথমেই বলে নিচ্ছি সবকিছু, কারণ এরপরে আমি আর ডিস্টার্ব করবো না আপনাদেরকে। আপনাদের যা জিজ্ঞাসা করার না করার সবকিছু আমাদের সুপারভাইজারকে আস্ক করতে পারবেন, সেজন্য আমি ইনিশিয়ালি একটু বলে দিচ্ছি সবকিছু। কারণ দেখা যায় একদম সেশনের লাস্ট পর্যন্ত সবাই থাকেও না। আচ্ছা, আরেকটা যে পয়েন্ট আমি মেনশন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। আমরা অনেক স্টুডেন্ট এরকম পাইছি 3 মাস 4 মাস 5 মাস যাওয়ার পরও তার শুধুমাত্র পেপারের অর্ধেক কাজ শেষ লেখা, এরপর সে ড্রপ করে ফেল।
কি সমস্যা ভাই, আপনার যে 5 মাস এত কষ্ট হয়েছিলেন, এমনও হয়েছে যে আমরা লাস্টে দিয়ে মানে ওনার জন্য আমাদের খারাপ লাগে যে 5টা মাস কাজ করছে। সুপারভাইজারের কাছে যখন শুনি যে ভাই ওদের পেপারের কন্ডিশনটা কিরকম, বলে যে পেপার ড্রাফট অলরেডি অর্ধেকের উপরে কাজ শেষ আর অর্ধেকের মতো বাকি আছে। তো মানে তখন আমরা ফ্রি দিয়ে হইলেও ওদেরকে জয়েন করানোর ট্রাই করছি। কারণ কি, কারণ হচ্ছে ওই একটা স্টেজ থেকে কেউ একটা পেপার না নিয়ে যদি যাইতে পারে, আমাদের নিজেদের কাছে খারাপ লাগে ব্যাপারটা। তো টাইম ম্যানেজমেন্ট প্রবলেম এটা সবারই থাকবে। আপনি লাইফে ধরেন একদম আজেরা মানুষ হইলো, আপনার টাইমের কোনো যখন একটা বিজি মানে ইম্পর্টেন্ট কাজে আপনি বিজি হয়ে যাবেন, তখন দেখবেন যে ওই ওই ইম্পর্টেন্ট কাজের জন্য টাইম নাই। তো দেখা গেছে টাইমটা এনিহাও আমাদের একটু বের করাই লাগবে যেভাবে হোক। এখানে অনেকে আমরা যখন কল দিই আর কি যে ভাইয়া আসলে কি সমস্যা, ম্যাক্সিমাম 90% কেসের স্টুডেন্টরা ল্যাব কন্টিনিউ করে না, টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। এখন টাইম ম্যানেজমেন্ট প্রবলেম কোথায় কখন কখন হচ্ছে, এক হচ্ছে টার্ম ফাইনাল সময়ে, আর একটা হচ্ছে আপনার ক্লাস টেস্ট আছে ভাই, টিউশন আছে, আমি ওভারঅল সময় বের করতে পারতেছি না। তো এখন দেখেন, আপনি যখন একটা গ্রুপে 1-2 মাস কাজ করার পর হঠাৎ করে চলে যান, আপনার গ্রুপটাকে কিন্তু আপনি একটা মানে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাচ্ছেন আর কি। দেন ওদের জন্য তখন আবার নতুন করে আরেকটা মেম্বারের সাথে একসাথে হয়ে কাজ করাটা অনেকটাই টাফ হয়ে যায়। তো সেজন্য টাইম ম্যানেজমেন্ট প্রবলেম থাকবেই। এই নিয়েও আমাদেরকে টাইমটা একটু কষ্ট করে হলেও বের করে আনা লাগবে। এখন সেটার জন্য আপনারা চাইলে আমাদের সুপারভাইজারকে একটু বলতে পারেন যে ভাই, আপনি আপনার গ্রাজুয়েশনের মানে আন্ডারগ্রেড লাইফে কিভাবে আপনি টাইমটা বের করেছিলেন, রিসার্চের কাজে দিছিলেন, আমাদের সাথে শেয়ার করুন, আমরা ওই প্রসেসটা একটু ফলো করার ট্রাই করি। তো তখন আশা করি আপনারা বেটার একটা সলিউশন পাবেন। আর টার্ম ফাইনাল সময় কিভাবে টাইমটা বের করবেন, আমার কাছে যেটা মনে হয়, আপনারা চাইলে যেদিন ধরেন পরীক্ষা দিচ্ছেন ওই দিন রাতে তো আর কেউ পড়ালেখা করেন না আশা করি, তো ওই দিন রাতে আপনি রিসার্চের কাজে 2 ঘন্টা দেন। এটা ভাই একাডেমিকের বাইরের একটা কাজ, আপনার পার্সোনাল লাইফে লাগবে, পার্সোনাল লাইফে একটা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, ওইটার জন্য আপনার টাইম বের করাই লাগবে। তো আপনি ওই দিন 2 ঘন্টা সময় দেন রিসার্চে, এর পরের দিন 1 ঘন্টা দেন, এরপর পরীক্ষার আগে 2-3 দিন না দিলেন সমস্যা নাই, কিন্তু এইভাবে কিন্তু চাইলে আপনি কভার করতে পারেন। আহ আহামরি যে ধরেন আপনাকে সপ্তাহে 20-30 ঘন্টা দেওয়া লাগবে, ব্যাপারটা কিন্তু এমন না। আমার যতটুকু আইডিয়া, এতদিনের এই রিসার্চ বাড়ির সাথে থাকা প্লাস পার্সোনাল রিসার্চের যে আইডিয়া, আমাকে বলে যে আমি যদি উইকলি মোটামুটি 5 থেকে 7 ঘন্টাও দিতে পারি, আর আমি যদি গ্রুপ ওয়াইজ কাজ করে, এটা মনে হয় এনাফ হয়। তো আমি আশা রাখবো আপনারা যারা এই ল্যাবগুলোতে আছেন বা জয়েন করবেন বা জয়েন আছেন, কাইন্ডলি সবাই একটু ডেডিকেটেডলি কাজ করবেন, সবাই একটু সুপারভাইজারের সাথে কোঅপারেট করবেন। অ্যাপে যখন কোনো মেসেজ টেসেজ দিবে, ওইখানে আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করিয়েন, না হলে এটা সুপারভাইজারের জন্য অনেকটা ডিসরেসপেক্টফুল হয় আর কি। তো উনি এইখানে শিখাতে আসতেছেন, হয়তোবা বয়সের অনেকটাই গ্যাপ থাকতে পারে অনেকের সাথে, যেহেতু ওনার কাছ থেকে আমরা শিখতেছি, উনি আমাদের গুরুজন উস্তাদ মানুষ, আমরা ওনাকে প্রপার রেসপেক্টটা দেওয়ার ট্রাই করব। ভাই আমার এন্ড থেকে মোটামুটি কথা শেষ। তো আপনি আপনার আচ্ছা, আমি কিন্তু আপনার পরিচয়টা দেই নাই, কারণ আমার চেয়ে আপনি আপনার পরিচয়টা ভালো দিতে পারবেন, সেই জন্য। অবশ্যই লিপ সেট করেন, দেন হচ্ছে আমি শুরু করব। জি ভাই, আপনি আপনার মতো করে রেস্ট অফ দা ক্লাস কন্টিনিউ করেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমি স্ক্রিন শেয়ারটা করে নিচ্ছি আপনাদের জন্য। আমরা ওভারঅল হচ্ছে বাকি আলোচনাটা আমরা আস্তে আস্তে দেখে দেখে করি, ঠিক আছে? সো আমরা হচ্ছে আজকে যে ল্যাবটাতে আমরা মূলত জয়েন হলাম, সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স সোলার এন্ড এনার্জি সিস্টেম ল্যাব। আমাদের এই ল্যাবের কিছু কোর ভিশন আছে, এন্ড হচ্ছে আমরা এই ল্যাব থেকে দিন শেষে কি শিখবো, এগুলো ওভারঅল বিষয়। এন্ড আমাদের আজকে পুরোটাই হচ্ছে আমাদের ল্যাবের উপর আলোচনা হবে, যে আমাদের ল্যাবে কি টাইপের কাজ হবে, এন্ড আমাদের কার কার সাথে আমাদের ইন্টারেস্টের সাথে কাজগুলো অ্যালাইন্ড, এন্ড আপনারা খুবই ইজিলি একটা ডিসিশন মেক করতে পারবেন যে আপনাদের জন্য ল্যাবটা অর্থিত কিনা, এন্ড আপনারা কি কি শিখবেন একদম ফার্স্ট থেকে, জিরো থেকে কি কি শিখবেন। আমি আজকে পুরো জিনিসটা ওভারঅল নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? সো আমরা যদি আগাই আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার পরিচয়। আমি হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে গ্রাজুয়েশন করেছি, এন্ড আমার নাম্বার অফ পাবলিকেশন হচ্ছে এখন পর্যন্ত 20। মোস্ট প্রবাবলি আমার 3টা কিউএল জার্নাল এখন অ্যাকসেপ্টেড। সো আশা করি আপনারা যদি থাকেন, সো আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এন্ড অফ দ্য ক্লাসে। এন্ড হচ্ছে
আমি যেসব বিষয়ের উপরে কাজ করি আমি চেষ্টা করব যে এসব বিষয়ে আপনারা নিজেরাও কাজটা জেনে একটু এক্সপার্ট হন, এন্ড হচ্ছে আপনারা নিজেরা কিভাবে এই বিষয়গুলোর উপরে প্রপারলি নলেজ গ্যাদার করতে পারেন, এই ফুল ওভারঅল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আজকে তাহলে আমরা আমাদের ল্যাবে চলে যাই। আজকে আমাদের মূলত হচ্ছে যে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস আছে এটা হচ্ছে মেইন যে এম, সেটা হচ্ছে আমরা ল্যাবের কালচার এন্ড ভ্যালু গুলো এন্ড আমাদের যে কোর রিসার্চ এরিয়াটা আছে এই ল্যাবে আমরা এটা সম্পর্কে জানবো, এন্ড এই ল্যাবের যে টুলস গুলো লাগবে এটা সম্পর্কে জানবো। আমি আপনাদেরকে মেনশন করে দিই, এই ল্যাবের যে যে টুলস গুলো লাগবে এটা নিয়ে আপনার কোনো জ্ঞান কোনো নলেজ না থাকলে কোনো অসুবিধা নেই, আপনি কাজের সাথে সাথে টুলস গুলো শিখবেন আমার সাথে। আমি আগেও একটা আহ, আমি আগে একটা অর্গানাইজেশনে ক্লাস নিয়েছি and এখনো নিচ্ছি। ওইখানে আমি প্লাস এখন পর্যন্ত প্রায় 30+ স্টুডেন্টকে আমি গাইড করছি। ওইখান থেকে আমার অনেকগুলো পেপার আছে যেটা হচ্ছে আমি তাদের সাথে করেছি, এন্ড আমি তাদেরকে যেভাবে গাইড করেছি তারা সবাই আন্ডার গ্রেডেড ছিলেন and কিছু মাস্টার্স ছিলেন, কিছু পিএইচডি ছিলেন। আমি তাদেরকে যেভাবে গাইড করেছি তাদেরকে একদম প্রপার ওয়েতে গাইড করা হবে। আশা করি তারা যদি শিখতে পারে, আশা করি আপনারা যদি কানেক্টেড থাকেন এন্ড অফ দ্য ডে কন্টিনিউ করেন, আশা করি এখান থেকে খুব ভালো একটা জিনিস আপনারাও নিয়ে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আজকে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ল্যাব নিয়ে একটা ধারণা দিই। আমাদের ল্যাবে হচ্ছে আমরা মূলত অ্যাডভান্স সোলার সিস্টেম এন্ড হচ্ছে গ্রিড কানেক্টেড যে সোলার পিভি সিস্টেম আছে এটা নিয়ে কাজ করব, এন্ড আমরা হচ্ছে সোলার ফোরকাস্টিং এর উপরে কাজ করব। আমাদের ল্যাবের যে মেইন এইমটা হচ্ছে আমরা মূলত আমাদের কাজগুলো মেড কোরিলেশনে থাকবে হচ্ছে রিনিউয়েবল এনার্জির উপরে। আমরা এখানে সোলার সিস্টেম নিয়ে কাজ করতে পারি, আমরা এখানে উইন্ড পাওয়ার নিয়ে কাজ করতে পারি, and আমরা এখানে টাইডাল এনার্জি নিয়ে কাজ করতে পারি, ওয়েভ এনার্জি নিয়ে কাজ করতে পারি। দেন হচ্ছে আমরা সোলার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করবো এন্ড ম্যাটেরিয়ালস। সোলার ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বুঝে, যেমন আপনি রুফটপ সোলার দেখেছেন, দেন হচ্ছে আপনি লার্জ স্কেল গ্রাউন্ড বেস সোলার পিভি সিস্টেম দেখেছেন। আমি আপনাকে প্রপারলি শেখাবো যে আপনি এগুলো কিভাবে বানাবেন, কোন সফটওয়্যারের থ্রু বানাবেন, এন্ড কিভাবে এগুলো দিয়ে আপনি রিয়েল ওয়ার্ল্ড অ্যানালাইসিসটা করবেন, কোন সফটওয়্যার এগুলোর ক্ষেত্রে কাজে আসে। প্রপারলি আমি চেষ্টা করবো সফটওয়্যারের ওয়ার্কটা সহ শেখাতে, যাতে আপনাকে এন্ড অফ দ্য ডে গিয়ে শুধু আপনি প্র্যাকটিস করবেন। আপনি আপনার রুমে গিয়ে আপনি আপনার বাসায় গিয়ে শুধু আপনি যা শিখবেন সেটাকে প্র্যাকটিস করবেন, দিন শেষে আপনার পেপার ওভারঅল বের হয়ে যাবে। কেন হচ্ছে আমরা সোলার সিস্টেমের সাথে আমরা এআই এর ইন্টিগ্রেশন করব, যে সোলারের ক্ষেত্রে এআই কিভাবে কাজ করে, এন্ড হচ্ছে এআই এখানে কি পার্সপেক্টিভে কাছে নাকি এই জিনিসটা শিখবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে সিস্টেমটা মেক করবো, দিন শেষে আমাদের প্ল্যান কি থাকে বলুন তো, আমরা যে সিস্টেমটা মেক করবো এটা ইকোনমিক্যালি ভ্যালিড কিনা, আমার সিস্টেমটা আর 10টা সিস্টেম থেকে একটু কম খরচে আসতেছে কিনা। যদি দেখেন আমি আমার সিস্টেমটাকে কম খরচে দাঁড় করাতে না পারি, তাহলে তো আমার সিস্টেমটা সাইন্টিফিক ওয়ার্ল্ডে কোনো ভ্যালু প্রোভাইড করে না। ঠিক আছে, সো দিন শেষে আমাকে কস্ট অপটিমাইজেশনটাও শিখতে হবে। সো এইসব জিনিসগুলো আমরা এই ল্যাব থেকে শিখবো। এরপর হচ্ছে দেখেন আমাদের যে মিশনটা থাকবে, যে আমাদের ফিল্ডে যে যে রিসার্চ এক্সিলেন্স গুলো আছে, যে গ্লোবাল রিকগনাইজড এন্ড হচ্ছে হাই ইম্প্যাক্ট যে রিসার্চ গুলো আছে অ্যাডভান্স সোলারের উপর, আমরা ট্রাই করবো ওইগুলো দিয়ে শুরু করতে এন্ড ওইগুলো শিখতে যে কিভাবে কাজ করে। দেন হচ্ছে আমরা সাস্টেনেবল ইনোভেশন করব, আমরা নিউ ইনফ্রাস্ট্রাকচার বানাবো। ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু ডিজাইন বা কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখাবো, যে যেমন ধরেন আমাদের দেশে যে হাইওয়ে গুলো আছে, ঠিক আছে, ওইগুলোতে আপনি কখনো সোলারের ইন্টিগ্রেশন দেখেননি, বাট আপনি যদি ওভারঅলটা আদার্স কান্ট্রি গুলো দেখে খেয়াল করেন, এখানে এমনও কিছু স্ট্রাকচার আছে যেখানে হাইওয়েতে আপনার সোলার প্যানেল বসানো আছে। সো আমরা চাইলে যে ইনোভেশনে যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে আমরা এগুলো ডিজাইন করতে পারি, এগুলোর জন্য প্রপার সফটওয়্যার আছে, এই ডিজাইন গুলো আপনার অনেক ভালো লাগবে, এগুলো 3D ডিজাইন হয়, খুব সুন্দর। দেন হচ্ছে আমরা ইন্টেলিজেন্ট সোলার সিস্টেমটা, আমরা সোলার যে ফিউচার এটা বানানোর ট্রাই করবো, যে সোলারের সাথে এআই কিভাবে কাজ করবে। এআই মূলত হচ্ছে কিভাবে এখানে প্রিডিকশনটা করবে, এআই কিভাবে এখানে ডিসিশন মেকিংটা করবে, আমি কিভাবে এখানে ডাটাটা কালেক্ট করব। আমি ওভারঅল এই সিস্টেম গুলো নিয়ে আমাদের ল্যাবটাতে আলোচনা করব। এরপরে যদি দেখেন আমাদের ল্যাবের যে মিশনটা আছে, মূলত আমরা কি করব বলেন আমাদের ল্যাবের মধ্যে, যে আমরা একদম জিরো থেকে শুরু করব। ফার্স্ট অফ অল আমি বলি আমাদের ল্যাব একদম জিরো থেকে শুরু হবে, আপনি কিছুই জানেন না কোনো সমস্যা নেই, আপনি জাস্ট একদম জিরো থেকে আসেন, আমি আপনাকে জিরো থেকে শেখাবো। আমি আমার আগের স্টুডেন্টদেরকে এইভাবে করেছি, একদম জিরো থেকে আপনি রিসার্চ পেপার রাইটিং থেকে শিখবেন। আমার অনেকগুলো লেকচার শিট আছে, আমি প্রতি ক্লাস করে আমি যেটার উপরে ক্লাস দিব আমি আপনাদেরকে লেকচার শিট আমি আপনাদেরকে গ্রুপে প্রোভাইড করে দিব, আপনারা ওই লেকচার শিট দেখে দেখে শিখবেন একদম জিরো থেকে।
যে কিভাবে আপনি রিসার্চ পেপার রাইটিং করবেন, কারণ আপনি যে কাজটা করবেন দিন শেষে তো আপনাকে ওই কাজটাকে গুছাতে হবে। কিভাবে গুছাবেন, কিভাবে আপনি টাইটেলটা সিলেক্ট করবেন, কিভাবে আপনি পেপারের অ্যাবস্ট্রাক্ট লিখবেন, কিভাবে ইন্ট্রোডাকশন লিখবেন, কিভাবে লিটারেচার রিভিউ করবেন, কিভাবে আপনার মেথোডোলজিটা গুছাবেন, মেথোডোলজি পরে কিভাবে আপনি রেজাল্ট এন্ড অ্যানালাইসিস সেকশনটা গুছাবেন, কিভাবে আপনি কনক্লুশনটা লিখবেন, কিভাবে রেফারেন্সিংটা করবেন। রেফারেন্সিং এর জন্য যে সফটওয়্যারটা কাজে লাগে আমি ট্রাই করবো আপনাদেরকে ওই সফটওয়্যারটাও শিখাতে, প্রপারলি শিখাতে, একদম হাতে কলমে। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখেন আমরা কেন রিনিউয়েবল এনার্জির উপর কাজ করবো বা সোলার সিস্টেমের উপর কাজ করবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেরকম গ্লোবালাইজেশন ডে বাই ডে হচ্ছে, আমাদের হচ্ছে 2050 সালের মধ্যে দেখবেন যে ওভারঅল ওয়ার্ল্ডে আপনার 30 ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার প্রায় হচ্ছে আপনার সোলারের এনার্জি ডিমান্ড হয়ে দাঁড়াবে, যেভাবে আমাদের গ্লোবালাইজেশনটা হচ্ছে। ঠিক আছে, সো যার কারণে আমরা যদি আমাদের ইমিশনটাকে রিডিউস করতে চাই, সো আমাদের গ্রিন এনার্জি থেকে শিফট করতে হবে। সো আমাদের এমন কিছু গ্রিন এনার্জি থিঙ্কিং করতে হবে যেটা হচ্ছে আমাদের জন্য অর্থিত হয়। কারণ দিন শেষ হচ্ছে আমাদেরকে সব দিক দিয়ে চেষ্টা করতে হবে, যে অনেক ধরনের ইনোভেশন ডিজাইন আছে যেগুলোর দিকে কাজ করা সম্ভব, আমরা ওইগুলোর দিকে শিফট হয়ে কাজ করার ট্রাই করবো। যে ওয়ার্ল্ড যেদিকে মুভ করছে আমরা ওইগুলো আমাদের কান্ট্রিতে অ্যাপ্লাই করবো, আমাদের কান্ট্রিতে অ্যাপ্লাই করে আমরা এটা দেখবো যে এটা ইম্প্যাক্ট যদি আমাদের দেশের জন্য হয় সেটা কিভাবে হতে পারে, কিভাবে এটা ম্যাটার করবে। এরপর হচ্ছে আমরা নেক্সট যে জিনিসটার দিকে শিফট করবো সেটা হচ্ছে স্মার্ট এনার্জি সিস্টেম। আমাদের এই লেভেল আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি স্মার্ট এনার্জি সিস্টেম। কিভাবে স্মার্ট এনার্জি সিস্টেম কাজ করবে বলেন তো? যে ধরেন আপনি আপনার সোলার যে সিস্টেমটাকে আছে এটার সাথে আপনি আপনার ইনভার্টারের সাথে কানেক্ট করলেন, আপনি কিভাবে এখানের মধ্যে হচ্ছে আপনি কিভাবে পিভি সোলার প্যানেল পিভি সাইজিংটা করবেন। ধরেন আপনি একটা 1 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট বানাতে চাচ্ছেন, আপনি কিভাবে এই 1 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টটা বানাবেন, কিভাবে ডিজাইন করবেন, এটার সাথে কোন ইনভার্টার ইউজ করবেন, এটা কিভাবে গ্রিডে কানেক্টেড হবে। ওভারঅল ফুল ওভারভিউটা হচ্ছে এই ল্যাবের হচ্ছে এটাই ভীষণ এটা শেখানো হচ্ছে কিভাবে এই ফুল রিয়েল ওয়ার্ল্ড প্ল্যানটা যখন আমি নিজে একটা আমার বিল্ডিং এ বা রুফটপে যখন আমি সোলার পিভি সিস্টেমটা আমি ইন্টিগ্রেট করতে যাই, তখন কিভাবে একজন ডিজাইনার এটাতে কাজ করে, কি কি এক্সপেক্ট গুলো সে মাথায় রাখে। সো ওরা যে সফটওয়্যার গুলো কাজ করে আমরাও সেম সফটওয়্যার গুলোর উপরে কাজ শিখি। দেন হচ্ছে আমাদের স্মার্ট এনার্জি সিস্টেমটা কিভাবে কাজ করে, এখানে হচ্ছে মূলত আমার পিআই কি করতে পারে, আমার প্যানেল টেম্পারেচারটাকে সে ডিটেক্ট করতে পারে। যেমন আমার যে থ্রেশহোল্ড আছে, যেমন আমাদের অনেকেরই হচ্ছে রিনিউয়েবল এনার্জি একটা কোর্স থাকবে, আমরা যদি ইলেকট্রিক্যাল থেকে আসি আমাদের 4th ইয়ারে বা অনেকের এটা 3rd ইয়ারেও থাকে। সো আপনি যখন রিনিউয়েবল এনার্জি ফুল পার্টিকুলার পার্টটাই থাকবে সোলার পিভি সিস্টেমের উপরে। সো আপনি যখন ওখানে দেখবেন যে সোলার যে প্যানেল গুলা থাকে, এখানে সোলার সেল যে সিলিকন সেল গুলা থাকে ওইগুলো হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ থাকে, ওগুলো আপনার লোয়ার টেম্পারেচারেও ভালো পারফরমেন্স দেয় না, অনেক বেশি টেম্পারেচারে ভালো পারফরমেন্স দেয়। ওদের জন্য একটা থ্রেশহোল্ড টেম্পারেচার আছে যেটা হচ্ছে আপনার 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। সো আমাদের এআই সিস্টেমটা আমরা এখানে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, যে এআই আমাদের এই থ্রেশহোল্ডটাকে মেনটেন করবে। সে যখন দেখবে যে আমার প্যানেল অনেক বেশি হিট হচ্ছে, সে তখন অটোমেটিক একটা কুলিং সিস্টেম চালু করার ট্রাই করবে। এখন এই কুলিং সিস্টেমটা আমরা বিভিন্ন টাইপের কুলিং সিস্টেম ইন্টিগ্রেট করতে পারি, ওয়াটার কুলিং সিস্টেম হতে পারে, ওয়ার্ল্ড এখন অনেক টাইপের কুলিং সিস্টেম কাজ করতেছে, ইনবিল্ট কুলিং সিস্টেম হতে পারে। দেন ধরেন আরো কিছু হতে পারে, যে আমি ধরেন আমার সিস্টেমটাকে গ্রিডে কানেক্ট করলাম। ধরেন আমার এখন আমাদের বাংলাদেশের গ্রিডটা হচ্ছে খুবই আনসার্টেন গ্রিড। যেমন আমার যদি 10টাই 100 মেগাওয়াট লোড থাকে, 10টা 5-এ দেখবেন যে এই লোডটা 120 মেগাওয়াট হয়ে যাচ্ছে। এই যে 120 যে মেগাওয়াট 20 মেগাওয়াটের যে আনসার্টেন যে লোডটা হঠাৎ করে চলে আসে, এটার কারণে গ্রিড কোলাপস করে বা লোডশেডিং হয় বেশি। সো এখানে আমি আরেকটা সিস্টেম দাঁড় করাতে পারি, কি আমার যে এআই সিস্টেমটা আছে সে আমাকে প্রিভিয়াস যে আমার ফিউচারের লোডটা কত হবে সে আগে থেকে আমাকে প্রিডিক্ট করে বলে দিবে। সো সে যখন আগে থেকে আমাকে প্রিডিক্ট করে বলে দিবে, সেই অনুযায়ী আমি আগে থেকে কি থাকবো, প্রিপেয়ার থাকবো। যখন আমার টাইম রেজলিউশনটা আসবে তখনই আমি সাথে সাথে আমার ফিডারটা অন করে দিব। সো আমরা এইভাবে আমাদের সোলারটাকে কি করতে পারি, অপটিমাইজেশন করতে পারি। এগুলো হচ্ছে আমরা আমাদের ল্যাবের মধ্যে আস্তে আস্তে শিখবো। এরপর হচ্ছে দেখেন যে সোলার পিভি সোলার যে কিভাবে কাজ করে, যে আমরা যদি সোলারের উপরে আমরা যদি একটু ওভারভিউ দিতে চাই যে প্যানেল কি করে, ফার্স্টে প্যানেলে যে সিলিকন সেল গুলো থাকে, সোলার থেকে কি আসে বলুন তো, আমাদের সোলার সিস্টেম থেকে ইরাডিয়েন্সটা ফার্স্টে হচ্ছে সোলার সেল গুলো রিসিভ করে। একটা প্যানেলে হচ্ছে আপনার অনেকগুলো সেল সিরিজ কানেকশনে থাকে। সেলের কানেকশনটা কিরকম থাকে, সিরিজ কানেকশনে থাকে, অনেকগুলো সেল সিরিজ কানেকশনে থাকে। সিরিজ কানেকশনে দেওয়ার পরে
আমার একটা প্যানেল থেকে আমার 12 ভোল্টের আউটপুটটা পাই। একটা প্যানেলের মূলত ভোল্টেজ আউটপুট থেকে 12 ভোল্ট এন্ড ক্যাপাসিটি বিভিন্ন ধরনের। এখন পর্যন্ত ওয়ার্ল্ডের মধ্যে প্রায় আপনার 8500 ওয়াট পর্যন্ত প্যানেল এক্সিস্ট করে, যেগুলোর রিয়েল ওয়ার্ল্ড এফিসিয়েন্সি আপনার প্রায় 24 থেকে 25% আর কি। বাট আপনি যদি যে নিউ যে সেল আছে, প্রোভেস্কিট যে সেল গুলো আছে, ওইগুলোতে এখন আপনার বাজারে ইমপ্লিমেন্টেশন আসেনি সোলার প্যানেলের উপরে। বাট এগুলোতে ল্যাবে এখন পর্যন্ত আপনার প্রায় হায়ার এফিসিয়েন্সি ডিটেকশন হয়েছে অলমোস্ট প্রায় আপনার 35%, যেটা হচ্ছে এখন ওয়ার্ল্ডে চলে। ঠিক আছে, সো আপনি এখানে আমাদের এই ল্যাবের মধ্যে আপনি সোলার সেল নিয়ে কাজ করতে পারবেন। সোলার সেল নিয়ে আপনি যে সফটওয়্যারে কাজ করবেন, যদি আমার কোনো গ্রুপ থাকে যে তারা পার্টিকুলার ইন্টারেস্ট থাকে যে না তারা সোলার সেল নিয়ে কাজ করবে, তো মোস্ট অফ দ্য প্রোভেস্কিট সেল নিয়ে তাদেরকে আমি ওই যে সোলার সেল রিলেটেড যে সফটওয়্যারটা সেটা কাজ আমি শিখিয়ে দিই যে কিভাবে করবে। ঠিক আছে, সো পিভি মূলত এখানে কিভাবে কাজ করে দেখেন, সানলাইট থেকে সে সোলার ইরেডিয়েন্সটাকে সে ফার্স্ট অফ অল কালেক্ট করার পরে হচ্ছে সেই ওইটার থেকে সে কি করে নিজের ইলেকট্রনস গুলোকে কি করে ইলেকট্রনস এর মুভমেন্ট মানে আমরা কি জানি, ইলেকট্রিসিটির মুভমেন্ট। ঠিক আছে, সো ওইখান থেকে ইলেকট্রিসিটিটা আমাদের কি হয়, আমাদের ডিসি ওয়্যারের থ্রু ইনভার্টারে চলে যায়। দেন ইনভার্টার আমাদেরকে ভোল্টেজটাকে কি করে, আপনার নিজস্ব যে আমাদের যে লাইন ভোল্টেজ আছে, যেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে ইউজ করি, সেটা হচ্ছে 220 ভোল্টে কনভার্ট করার পরে সেটা আমাদের লোডে কানেক্ট করে দেয়। ঠিক আছে, পিভিতে একটাই সমস্যা, সে হচ্ছে আপনার দিনের আলোতে মূলত হচ্ছে সোলার পিভি সিস্টেমটা আপনার হচ্ছে একটা সান উইন্ডোতে কাজ করে। মূলত সে হচ্ছে 9টার দিকে বিকাল 3টা পর্যন্ত প্রপার সানলাইট যখন থাকে আমাদের দেশে, তো ওই সময় হচ্ছে সে ম্যাক্সিমাম আউটপুটটা প্রোভাইড করে। আপনাদের হচ্ছে যতই আপনার সূর্যের ইরাডিয়েন্স বা বলেন আলোটা কমতে থাকে, ততই তার ক্যাপাসিটিটা কমতে থাকে আস্তে আস্তে। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা আরো কিছু জিনিস সিস্টেম ইন্টিগ্রেট করি, যেগুলো হচ্ছে আমরা ল্যাবে আস্তে আস্তে শিখবো যে কিভাবে আমরা এই সোলারটাকে রাতেও চালাইতে পারি, কিভাবে হচ্ছে এটার আউটপুটটাকে স্টোর করতে পারি। বর্তমানে আপনার অনেক টাইপের ব্যাটারি চলে এসেছে মার্কেটের মধ্যে। আগে তো আমরা শুধু জানতাম যে হচ্ছে আমরা যে প্লেডের ব্যাটারি গুলো ছিল, মূলত লেড অ্যাসিডের ব্যাটারি, এখন হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি চলে এসেছে মোস্ট অফ দ্য টাইম। এখন যেটা খুব হাইপ টপিক আছে, হাইড্রোজেন সেলের ব্যাটারি। ঠিক আছে, তো যদি হাইড্রোজেন সেল নিয়ে কাজ করতে চান সেই ল্যাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, এরপর আসে হচ্ছে এখন দেখেন আমরা আমাদের সোলার যে প্যানেল গুলো, এগুলো হচ্ছে আমরা কই কই ইউজ করতে পারি। দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে বর্তমানে আমাদের দেশ অনুযায়ী আমরা যদি চিন্তা করি, আমরা হচ্ছে একটা ওভার পপুলেটেড কান্ট্রি। আমাদের অত জমি নেই যে আমরা জমিতে বসিয়ে সোলার প্যানেল বসে আমরা পাওয়ার জেনারেশন করব, কিন্তু আমাদের অনেক নদী আছে। আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি যে বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। এখন দেখেন আমরা আমাদের নদীটাকে ইউজ করতে পারি। বাংলাদেশের একটা ভালো সিস্টেম কি জানেন, আমাদের নদীতে স্রোত বেশি না। আমাদের যে ছোট ছোট নদীগুলো আছে ওইগুলো হচ্ছে ফ্লোটিং সোলার প্যানেলের জন্য খুবই উপযুক্ত। বাংলাদেশে ফ্লোটিং সোলার প্যানেল এক্সিস্ট আছে, বেশি নেই, মাত্র একটা সোলার প্যানেল আছে, একটা সোলার পাওয়ার প্ল্যান্ট আছে, যেটা হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জে 2.3 মেগাওয়াট। কিন্তু বাংলাদেশে যে পরিমাণ নদী আছে, আমরা যদি ওইখানে জাস্ট আপনার যদি 5% ইউজ করতে পারি, তাহলে ওই নদী থেকে আমরা প্রতি প্রতি বছরে না, আমরা প্রায় হচ্ছে আপনার প্রায় 500 মেগাওয়াটের উপরে জেনারেশন পসিবল, আমরা যদি প্রপারলি ওই নদীর 5% ইউজ করতে পারি। ঠিক আছে, বাংলাদেশের টেকনোলজি এখনো, বাট আপনি উন্নত বিশ্বে যখন দেখবেন, আপনি যদি জাস্ট ভারতের দিকেও খেয়াল করেন, পার্শ্ববর্তী ভারতেও প্রায় আপনার হচ্ছে 250 থেকে প্রায় 1000 মেগাওয়াটের মতো লোড মনে সেই শুধু ফ্লোটিং সোলার প্যানেল দিকে আছে। ওদের অনেক বড় বড় কয়েকটা সোলার পাওয়ার প্ল্যান্ট আছে ফ্লোটিং এর উপরে। ঠিক আছে, দেন হচ্ছে এই অ্যাগ্রোভোল্টিক যে সিস্টেমটা আছে, এটাতে আমি রিসেন্টলি কাজ করেছি, বাট এটা এখনো আমাদের দেশে বলেন বা এটা এখানে এটার পারপাসটা হচ্ছে কি, আপনি আপনার সোলার সিস্টেমটাকে এমন ভাবে ইন্টিগ্রেট করবেন যে আপনার ওই জমিটা থেকে আপনি ফসলও ফলাবেন, সাথে হচ্ছে পাওয়ারও জেনারেশন করবেন। এটা কমপ্লিটলি নিউ সিস্টেম, আমি রিসেন্টলি এটার উপরে কাজ করেছি। এটার কাজটা আমার খুব ভালো একটা সাফল্য হচ্ছে কি, এটা আমার হচ্ছে এলসবিআর এ অ্যাকসেপ্টেড হয়েছে Q1 এ, যেটা আপনার জার্নালের হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে আমি নিউ অ্যালগরিদম করেছি, অনেক কিছু করেছি। তো আপনার আস্তে আস্তে থাকলে পরে এটা নিয়ে হয়তো আলোচনা হবে। এরপরে হচ্ছে যেটা আমরা আছে স্মার্ট যে অ্যাগ্রোভোল্টিক সিস্টেম আছে, এগুলোর উপরে যখন যারা ইন্টারেস্টেড থাকে যে সোলারের উপরে, যে সেই শুধু এটা এগুলো নিয়ে কাজ করবে। ঠিক আছে, তখন হচ্ছে আপনারা এগুলোতে আসবেন যে এটা ডুয়েল রেভিনিউ আছে। দেন হচ্ছে আপনার ওয়াটার কনভারসেশন এখানে নেই, অপটিমাইজার শেডিংটার উপরে আমরা কাজ করতে পারি, অনেক কিছুই আছে। যেগুলো ফিউচার অপরচুনিটিস গুলো আছে, যে এখানে আপনার এআই সিস্টেম, আপনার হচ্ছে সিস্টেমটা কি করে হচ্ছে আপনার
আপনার যে পাওয়ার প্রোডাকশনটাকে অ্যানালাইসিস করে দেন। আপনি এখানে চাইলে আরো কিছু করতে পারেন, যে প্রোবস গুলাতে কি পরিমাণ আলো বা কি পরিমাণ লুমেন্স যেটাকে বলে, যে একটা, যেমন ধরেন আপনি যদি এরকম একটা সিস্টেম বানাতে যান, ঠিক আছে, প্রপারলি, তখন আপনার এখানে যে ইয়াগুলো আছে, যে সবজিগুলো লাগাবেন, সেগুলো হচ্ছে আপনার অনেক আপনার যেগুলো হচ্ছে আপনার লো লাইটের যে সবজিগুলো, এগুলো লাগাতে হবে, যেগুলো কম আলোতে আপনার গ্রো করতে পারে। কারণ আপনি যখন এখানে লাগাবেন তখন আলোটা কিন্তু এখানে কম আসবে। সো অনেক কিছু ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস আছে এখানে। এগুলো হচ্ছে যখন আপনি আস্তে আস্তে কাছে করবেন, তখন হচ্ছে আপনি আস্তে আস্তে এগুলো তো হচ্ছে অভ্যস্ত হয়ে যাবে না। তো আমাদের ল্যাবে হচ্ছে এই টাইপের কাজগুলো হবে। এরপরে যদি আসি আমরা, আমাদের ল্যাবে দেখেন আরো কিছু কাজ আছে, যে হাইব্রিড সিস্টেমের উপর আমরা কাজ করব। আমরা চাইলে হচ্ছে সোলার, উইন্ড, দেন হচ্ছে টাইডাল এনার্জি। আমাদের দেশে কোনো টাইডাল পাওয়ার প্ল্যান্ট নেই, এন্ড হচ্ছে ওয়েব বেসড পাওয়ার প্ল্যান্ট নেই। ঠিক আছে, আমি রিসেন্টলি এই দুইটার উপরে প্রজেক্ট করেছি, টাইডাল এন্ড ওয়েবের উপরে কাজ করেছি আমি। And আমার এগুলো হচ্ছে সিকিউরিটি পাবলিশড এই কাজগুলো কনফারেন্সে। সো আপনারা চাইলে হচ্ছে আমরা হাইব্রিড সিস্টেমও বানাইতে পারি, যে সোলারের সাথে হচ্ছে উইন্ড, দেন হচ্ছে স্টোরেজ সিস্টেম, দেন হচ্ছে আপনার ওই পাওয়ারটাকে আবার গ্রিডে কানেক্টেড করা। গ্রিডে কানেকশনেরও আপনার অনেক কিছু জিনিস আছে যেটা আমাদেরকে মেনটেন করতে হবে। সো আপনি যখন ল্যাবে কাজ করবেন, আস্তে আস্তে জিনিসগুলো শিখবেন। ঠিক আছে, সো মূলত হাইব্রিড সিস্টেম কখন বলবো বলেন তো একটা সিস্টেমকে? তখন হচ্ছে আমরা সোলারের সাথে আমরা উইন্ড ইউজ করবো, বা আপনি সোলার বাদ দেন, আপনি যদি উইন্ড এন্ড টাইডাল, মানে আপনি যখন একের ততোধিক রিনিউয়েবল এনার্জি সিস্টেমকে একসাথে কানেক্ট করে ইউজ করতে চান, তখন হচ্ছে আমরা এটাকে বলবো স্মার্ট গ্রিড, বা হচ্ছে হাইব্রিড সিস্টেম যেটাকে বলবো। আচ্ছা, এরপরে যদি আমরা আসি, দেন হচ্ছে এই যে এআই, যে রিনিউয়েবল এনার্জিতে এআইটা কিভাবে কাজ করে, এখানে হচ্ছে কিছু জিনিস আছে যে এআই কিভাবে কাজ করাতে পারে এই রিনিউয়েবল এনার্জি সিস্টেমে। ফার্স্ট অফ অল হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ডিসিশন মেকিং হিসেবে কাজ করতে পারে। আপনাদের যেটা বললাম যে এআই ডিসিশন নেবে, যে কখন সে একটা, সাপোজ একটা উদাহরণ দিলাম, যে কখন সে কুলিং সিস্টেমটাকে অন করবে। আমরা যদি এআই কে ওইভাবে প্রোগ্রাম করে দিই, ওইভাবে থ্রেশহোল্ডটা তাকে সেট করে দিই, তাহলে সে এভাবে ডিসিশনটা সে রিপিট টু রিপিট এভাবে করবে। দেন আমরা আরেক কিছু যে রিয়েল টাইম অ্যানালাইসিস যেটাকে করি, যে আমার এখন কতটা পাওয়ার প্রোডাকশন হচ্ছে সেটা আমি রিয়েল টাইম দেখতে পারি, আমার একটা সিস্টেম বানালাম আমি ওইরকম, বুঝেছেন? দেন হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালাইসিস। প্রিডিক্টিভ অ্যানালাইসিস বলতে কি, এটা বোঝায় হচ্ছে আপনার এই টাইপের, ধরেন আপনার যে কয়েক বছরের আপনার সোলার আউটপুটের জেনারেশন আপনার কাছে আছে, বা ধরেন বা ইনভার্টারের আপনি যে পাওয়ার আউটপুট পাচ্ছেন ওইটার জেনারেশন আপনার কাছে আছে। দেন আপনি চাইতেছেন যে আপনার প্রিভিয়াস ইয়ার বলতে আপনার যে প্যানেল, প্রত্যেকটা জিনিসই তো আছে, যে আপনি ইউজ করতে করতে ওইটার একটা দিন শেষে কি হইতে পারে, ওটার একটা জেনারেশন রিডিউস হবে, বা ওটা পাওয়ার প্রোডাকশন কমাই দিবে, যেটা হচ্ছে আপনার। তো আপনি এটার পরে কি করতে পারেন, এটাকে প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে পারেন, যে আপনার পরবর্তীতে এটা প্রোডাকশন কেমন হইতে পারে। কারণ আপনি একটা বড় মেগা স্কেলে 100 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট বানাইলেন, তো আপনি যখন এটাকে, কারণ আপনি তো এটা কমার্শিয়ালি বানাচ্ছেন, তো আপনি যখন এটাকে কমার্শিয়ালি গ্রিডে কানেক্ট করতে হবে, সো ধরেন আপনি গভর্নমেন্টের সাথে চুক্তি করলেন যে আপনি তাকে 100 মেগাওয়াট সাপ্লাই দিবেন। ঠিক আছে, আপনি ওইভাবে সিস্টেমটা বানালেন, কিন্তু আপনি পরবর্তীতে ধরেন 5 বছর পরে গিয়ে দেখলেন যে আপনার সিস্টেম আর 100 মেগাওয়াট দিচ্ছে না। তো আপনি তো প্রথমে অ্যানালাইসিসটা করেননি, যে আপনার পাওয়ার প্রোডাকশন যে দিন বা দিন এটা যখন কমবে, তখন আপনি কি করবেন, আপনি ওই অ্যানালাইসিসটা করে নেবেন। যদি আপনি শুরু থেকে ওই অ্যানালাইসিসটা করে ফেলতেন, তখন আপনি কিছু প্যানেল বাড়তি বসাতেন, বা আপনি ওইভাবে সিস্টেমটাকে ডিজাইন করতেন। ঠিক আছে, দেন হচ্ছে অটোনোমাস কন্ট্রোল সিস্টেম যেটাকে বলে, মানে আপনার সবকিছু নিজে নিজে রান হবে। যে আপনাকে একটা উদাহরণ দিলাম, অটোমেটিক কুলিং সিস্টেম যেটা আছে, সে যখনই দেখবে যে সে 30 ডিগ্রি ইনক্রিজ করতেছে বা 35 ডিগ্রি ইনক্রিজ করতেছে, সে অটোমেটিক কুলিংটা অন করে দিবে। যখন প্যানেল আবার অটোমেটিক ঠান্ডা হয়ে যাচ্ছে, টেম্পারেচার যখন দেখতেছে যে না সে 30 নিচে নেমে এসেছে, সে অটোমেটিক কুলিং সিস্টেমটাকে অফ করে দিবে। অটোমেটিক, এটা অটোনোমাস কন্ট্রোল সিস্টেম। এখানে আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট একটা অ্যাপের থ্রু বা আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনি জাস্ট জিনিসটা দেখবেন, যে এখন আপনি অ্যাপে চেক করলেন টেম্পারেচার এত আছে, এই সেটা হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন। বিভিন্ন যে আপনি যে স্টোরেজ ইউনিট অ্যাড করলেন, দেন হচ্ছে আপনি গ্রিডের সাথে অপটিমাইজেশন করলেন, দেন হচ্ছে আপনি যে ইলেকট্রিক ভেহিকেলের চার্জ স্টেশন বানালেন, বিভিন্ন ধরনের যে সিস্টেম ইন্টিগ্রেশন যেগুলো আছে এগুলো করতে পারবেন। দেখেন আমাদের ল্যাবের হচ্ছে কি, আমাদের যারা রিসার্চাররা থাকবে আমাদের ল্যাবের আন্ডারে, তাদের মেইন ফোকাসে থাকবে যে এআই এর হচ্ছে এআই এর ইন্টিগ্রেশন করে কিভাবে হচ্ছে একটা স্মার্ট, মোর ইফিশিয়েন্ট সোলার এন্ড হচ্ছে হাইব্রিড এনার্জি সিস্টেম বানানো হচ্ছে। দেন আমাদের এই ল্যাবের মধ্যে দেখেন আমরা যে মেশিন লার্নিং ইউজ করব, এগুলো কিভাবে ইউজ করবো, আমাদের এই ল্যাবের মধ্যে মেশিন লার্নিং এর যে পার্ট গুলো আছে এগুলো হচ্ছে কি, দেখেন মেশিন লার্নিং ফর সোলার ফোরকাস্টিং এর জন্য আমরা ব্যবহার করতে পারি।
আমরা যে মেশিন লার্নিং পার্ট আছে, কারণ আমাদের জন্য ফোরকাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। ওয়েদার ডিপেন্ডেন্স এটা, কারণ সোলারের যেহেতু জেনারেশনটা আপনার ওয়েদারের উপরে ডিপেন্ড করে, তো আমরা যদি ওয়েদার থেকে ওইভাবে প্রিডিক্ট করে আনতে পারি, তো এটা আমাদের জন্য মোর এফিসিয়েন্ট হয়। তো দেখেন, অ্যাকচুয়াল সোলার ফোরকাস্টিং ইজ এ ক্রিটিক্যাল ফর এফিসিয়েন্ট গ্রিড ইন্টিগ্রেশন, এনার্জি ট্রেডিং এন্ড হচ্ছে ওভারঅল এনার্জি প্ল্যানিং এর জন্য। তো আমরা কি করতে পারি, ওয়েদার বেস একটা মডেল, এআই এর থ্রু আমরা একটা ওয়েদার বেস একটা মডেল আমরা বানাতে পারি, যেটা হচ্ছে কি ইউটিলাইজিং মেট্রোলজিক্যাল ডাটা। যে মেট্রোলজিক্যাল ডাটা আছে, কি কি ডাটা হইতে পারে, যে আমার ওয়েদারের এয়ার টেম্পারেচার কত, ঠিক আছে, দেন হচ্ছে আমার উইন্ডের যে আমার যে এখানে এয়ারের স্পিডটা, বাতাসের ফ্লোটা, ভেলোসিটিটা কত, দেন হচ্ছে আমার হিউমিডিটিটা কত, এগুলোর উপর বেস করে আমি একটা মডেল ডেভেলপ করতে পারি, ঠিক আছে। দেন ধরেন আমার আরো কিছু জিনিস আছে, যে টাইম সিরিজ অ্যানালাইসিস যেটাকে বলে, যে আমি ধরেন এই যে ধরেন আমার সকাল 10টায় আমার এত জেনারেশন, 10টা 5 মিনিট এত, এই যে টাইম সিরিজ অ্যানালাইসিসটা করেও আমি একটা আহ এই যে টাইম সিরিজ বা হিস্টোরিক্যাল যে সোলার জেনারেশন প্যাটার্নস আছে এন্ড সিজনাল যে ট্রেন্ডস আছে, এগুলোর উপরে বেস করে আমরা সোলার ফোরকাস্টেড আউটপুট বা ফিউচার যে আউটপুটটা কেমন হবে আমরা এটাকে প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে হাইব্রিড এনেবলস যে মেথড আছে, যে কম্বাইনিং মাল্টিপল ফোরকাস্টিং মেথডস, যে আমি ধরেন ওয়েদারেরটা নিলাম, দেন হচ্ছে আমি প্রতি মিনিটে বা প্রতি 5 মিনিট পর পর কি পরিমাণ জেনারেশন হচ্ছে সেটা নিলাম, এগুলো নেওয়ার পরে দেন হচ্ছে আমি সিজনাল ট্রেন্ডস করলাম, বা এটা হচ্ছে আমার আর একটু বেটার রেজাল্ট দিবে, ঠিক আছে। এটার বেনিফিটসটা আসলে কি পাবো বলেন তো, যে আমরা যদি মেশিন লার্নিং বা সোলার ফোরকাস্টিং করি, এটা হচ্ছে ইমপ্রুভ গ্রিড স্টেবিলিটি, মানে আমি আগে থেকে বলতে পারবো যে আমার এখন ওয়েদারের এই অবস্থা হলে আমার পাওয়ার আউটপুট এত দিবে, ঠিক আছে। সো আমি ওইভাবে আমার জেনারেশনটাকে আমি ডেভেলপ করতে পারবো। আমার পুরো যে ইমপ্রুভ গ্রিড স্টেবিলিটি, তো অ্যাকুরেট জেনারেশন প্রেডিকশন, বেটার এনার্জি স্টোরেজ মেনটেন্স এন্ড স্পার্স, দেন রিডিউসড কালট্রিমেন্টেড এন্ড এনার্জি ওয়েস্টেজ। তাতে হচ্ছে আমরা যে ডিমান্ড সাপ্লাই ম্যাচিং, যে আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের সিস্টেমটাকে কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। দিন শেষে আমাদের একটা এম থাকবে যে আমরা একটা রিলায়েবল সিস্টেম ডিজাইন করি। সো এখানে যে এটা আছে, যে আমাদের ল্যাবে কি করবে, আমাদের ল্যাবের মধ্যে হচ্ছে রিসার্চার যারা থাকবেন তারা হচ্ছে মূলত একটা অ্যাডভান্স এআই মডেলের উপর কাজ করবেন। আপনাদের এটা নিয়ে কখনো চিন্তা করতে হবে না যে ল্যাবে আসলে আমাকে মেশিন লার্নিং জানতে হবে, আমাকে অ্যাডভান্স মেশিন লার্নিং জানতে হবে, হোয়াট এভার, আপনার কোনো কিছুই করতে হবে না। আপনি এগুলো আমার টাচে টাচে শিখবেন, আমি আপনাকে শিখিয়ে দেবো যে আপনি ফোরকাস্টিং কিভাবে করবেন, কিভাবে একটা এআই মডেল আপনি ডেভেলপ করবেন, ঠিক আছে। দেন আমি আপনাকে আরো অনেক জিনিস এখানে কাছে থাকলে বা আপনি ল্যাবে থাকলে আরো অনেক জিনিস শিখতে পারবেন, যে আপনি কিভাবে আপনি যখন রিসার্চ পেপার রাইট করবেন কিভাবে আপনি ইফেক্টিভলি এআই এর ইউজটা করতে পারেন, যেটাতে হচ্ছে আপনি এআই ডিটেকশন হবে না, যেটাতে আপনার কোনো এআই এর বা অন্য কোনো ফ্ল্যাগ পড়বে না, ঠিক আছে। আপনি এটা আর দুটো কথা হচ্ছে যে মেশিন লার্নিং এর পার্ট গুলো আপনি ল্যাবে থাকলে, ল্যাবে এগুলো হচ্ছে আপনি আমার সাথে সাথে শিখবেন, যে কিভাবে আপনি মডেল গুলো ডেভেলপ করবেন, অ্যাডভান্স এআই মডেল গুলো ডেভেলপ করবেন, কিভাবে এগুলো দিয়ে হচ্ছে আমরা সোলার ফোরকাস্টিংটা করতেছি, ঠিক আছে। আমি শেখাবো, আপনি ওটাকে আরো ডেভেলপ করবেন। দেন আমাদের হচ্ছে যেটা স্মার্ট গ্রিড এন্ড ইন্টেলিজেন্স সিস্টেমটি যদি আমরা ডেভেলপ করতে যাই, সেটা কিভাবে হবে বলেন তো, সেটা হচ্ছে আমাদের আমরা বিভিন্ন যে জিনিস বিভিন্ন যে পাওয়ার গুলো আছে সোলার উইন্ডস, এগুলো দিয়ে আমরা হচ্ছে সেন্ট্রাল এন্ড কন্ট্রোল মনিটরিং সিস্টেম আমরা ইয়ে করতে পারি, যেটা হচ্ছে বাই ডিরেকশনাল হবে। বাই ডিরেকশনাল বলতে কি, যেমন দেখেন এখানে বাই ডিরেকশনাল বলতে কি বোঝাচ্ছে, ধরেন আমি এখানে একটা এনার্জি স্টোরেজ বানিয়েছি, ঠিক আছে। ও তো ওকে তো প্রথমে চার্জ করতে হবে, ও তো ব্যাটারি তাই না, ওকে প্রথমে ওকে চার্জ করার জন্য আমি কি সোলার ইউজ করতে পারি, উইন্ড ইউজ করতে পারি। যখন আমার যেটা আমি এটা দিয়ে ওকে ফার্স্টে স্টোর করলাম এনার্জিটা, দেন যখনই আমার হচ্ছে ধরেন আমার যেটা রাতের মধ্যে আমার এগুলো তো অফ থাকবে, তখন আমি ওর থেকে লোডটা নিব। সেম ভাবে দেখেন এই বাসা বাড়িতে যখন সে সোলার থেকে জেনারেশন হচ্ছে তখন সে নিজের সিস্টেমটা নিজে চালাচ্ছে, বাট আফটার যে যখন সে রাতে হয়ে যাচ্ছে সে তখন গ্রিড থেকে নিচ্ছে। অথবা দেখেন যখন সোলার ওকে হায়ার এনার্জি জেনারেশন করতেছে, সে অতিরিক্ত যে বিদ্যুৎ আছে সে গ্রিডে দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা শুরু হয়েছে, জিরো নেট মিটারিং সিস্টেম। যারা জানেন হয়তোবা এই জিনিসটা, জিরো নেট মিটারিং সিস্টেম, আপনি চাইলে সরকারকে আপনি ইলেকট্রিসিটি সেল করতে পারবেন। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আপনার আবার টাকাও জেনারেট করা যায়। এটা ইয়েস, দেখছি ঢাকাতে সরকার কয়েক জায়গায় আছে। জি জি, সরকার আপনাকে এটার জন্য মানি প্রোভাইড করবে মাস শেষে, অথবা আপনার বিদ্যুৎ বিলের সাথে মার্চ করে যদি সরকার আপনার থেকে টাকা পায় আপনি ওই বাকি টাকাটা দিবেন, অথবা যদি আপনি সরকার থেকে টাকা পান তখন সরকার আপনাকে বাকি টাকাটা প্রোভাইড করবে। কারণ সরকার কিন্তু এটার দিকেও খুব বেশি ফোকাস, ঠিক আছে। তো এই ধরনের সিস্টেম গুলো আছে, যেমন হচ্ছে আপনি এখান থেকে রিয়েল টাইম মনিটরিং,
খুবই অ্যাডভান্স সিস্টেম। দেন হচ্ছে ডিমান্ড রেসপন্স, যে আপনার ডিমান্ড অনুযায়ী আপনি কিভাবে লোড গুলোকে অপটিমাইজেশন করবেন। ঠিক আছে, দেন হচ্ছে ডিস্ট্রিবিউটর জেনারেশন আছে। দেন আপনি এখানে আরো কিছু জিনিস আছে যে অনেকে থাকে যে সাইবার অ্যাটাক বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছে। আমরা খুব শীঘ্রই এই জিনিসগুলো নিয়ে কাজ করার ট্রাই করব। যারা এখানে থাকেন যে স্মার্ট গ্রিডে সাইবার সিকিউরিটি অ্যাটাক নিয়ে কাজ করার একটা ট্রাই করব, যদি যারা ইন্টারেস্টেড থাকেন এখানের মধ্যে আর কি। ঠিক আছে, দেন হচ্ছে আপনার ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, যেটা হচ্ছে আমি তো বললামই যে আপনি যখন এখানে ইন্টিগ্রেশনটা করবেন, যে টু ওয়ে ডাটা এক্সচেঞ্জ বিটুইন ইউটিলিটিস এন্ড ডিভাইস এন্ড কাস্টমার্স এনেবল ইন্টেলিজেন্ট কোঅর্ডিনেশন, যে আপনি আপনার সিস্টেম থেকে ডেটা কি পরিমাণ যাচ্ছে আপনি এটা মনিটর করতে পারবেন, অথবা আপনি কি পরিমাণ পাওয়ার নিচ্ছেন এটাও আপনি মনিটর করতে পারবেন। এই ধরনের অ্যাডভান্স সিস্টেম গুলো নিয়ে আমরা কাজ করি। এরপরে যদি আমরা আসি নেক্সটে, দেন হচ্ছে আপনার যে এনার্জি অপটিমাইজিং টেকনিক গুলো আছে, লোড ব্যালেন্সিং, কিভাবে আপনি যে আপনার তো প্রথমে দেখেন, আপনি যদি একটা সিস্টেম বানাতে যান আপনাকে প্রথমে যেটা করতে হবে লোড ডিমান্ড অ্যানালাইসিস করতে হবে। এখন আপনি এটা কিভাবে করবেন লোড ডিমান্ড অ্যানালাইসিসটা? ঠিক আছে, এই জিনিসগুলো দেন হচ্ছে আপনি পিক, যে আপনার কখন পিক থাকে, যেমন ধরেন আমাদের দেশে পিক কখন থাকে, সকাল 8টা বা 9টার পর থেকে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি গুলো চালু হয়ে যায়। সো পিক ডিমান্ড কখন থাকে এটা আপনাকে বুঝতে হবে। দেন হচ্ছে মাইক্রোগ্রিড সিস্টেম, এটা নিয়ে অনেকেই জানেন যারা পড়াশোনা, যে মাইক্রোগ্রিড সিস্টেম কিভাবে আপনি ডিজাইন করবেন, একটা মাইক্রোগ্রিড সিস্টেম কিভাবে ডিজাইন করবেন, এই জিনিসগুলো। দেন হচ্ছে রিয়েল টাইম মনিটরিংটা তো বললাম আপনাদের। এরপরে যদি আসি আমরা আমাদের এই যে দেন, যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা বললাম, যে টেকনো ইকোনমিক অ্যানালাইসিস। আপনি যে সিস্টেমটা ডিজাইন করবেন দিন শেষে আপনার স্পেকটি থাকবে এটা, যে আমার সিস্টেমটা যাতে কস্ট ফ্রেন্ডলি হয়। যেমন আমি আপনাদেরকে আরো কিছু ধারণা দিই, বর্তমানে আমরা যে বাসা বাড়িতে যে গ্রিড যে ব্যবহার করি, ওটা প্রতি কিলোওয়াটের প্রাইস এখনের অনুযায়ী সেটা হচ্ছে আপনার অলমোস্ট হচ্ছে আপনার 0.00 8 বা 7 বা 8 ডলার করে আছে। বাংলাদেশি টাকায় করলে ধরেন 13 বা 14 টাকা হয়। সরকার কিছু ভর্তুকি দেয়, দেন হচ্ছে আমরা প্রতি ইউনিট 7 বা 8 টাকা করে পাই। এখন আপনার এইম থাকবে কি, আপনি যত সোলার দিয়ে সিস্টেমটা বানাবেন এটা যাতে গ্রিড থেকে কম কষ্টে পড়ে। আপনার সিস্টেম থাকবে কি, আমার সোলার থেকে যে পাওয়ারটা হবে এটা প্রতি কিলোওয়াটের প্রাইস যাতে 2 টাকা বা 3 টাকা করে থাকে। ঠিক আছে, আমরা এরকম সিস্টেম বানিয়েছি, যে ফুললি আপনি রিয়েল টাইম সবকিছু অ্যানালাইসিস করবেন। আপনি এভাবে জিনিসটাকে বানাবেন, আপনি এভাবে সিস্টেমটা ডিজাইন করবেন যে আপনার সিস্টেমটা থেকে যাতে বেস্ট আউটপুট আসে। তো এই যে অ্যানালাইসিস, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার এটা হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট দেখানোর জায়গা। আপনি যখন একটা রিসার্চ পেপার লিখবেন, আপনি যখন আপনার ডিসকাশন সেকশনটাতে আসবেন, তখন আপনাকে তো আপনার সিস্টেমটাকে দিয়ে কম্পেয়ার করতে হবে এক্সিস্টিং যারা আছে তাদের সাথে। এক্সিস্টিং কি কি আছে, যেসব বাংলাদেশে সোলার পাওয়ার প্ল্যান্ট এখন আছে, আপনি তাদের থেকে তাদের এক্সিস্টিং ডাটাটা বা তাদের এক্সিস্টিং যে পাওয়ার প্ল্যান্ট থেকে প্রতি কিলোওয়াটের কস্ট আছে, সেটা দিয়ে আপনাকে কম্পেয়ার করতে হবে, গ্রিডের সাথে কম্পেয়ার করতে হবে। কারণ হচ্ছে যারা যেসব হচ্ছে আপনার গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট আছে, কয়েল বেস কয়লা বেস পাওয়ার প্ল্যান্ট আছে, এগুলোর সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে। এন্ড আপনি ওভারঅল কম্পারিজনে আপনার সিস্টেমটা যে একটা কস্ট ফ্রেন্ডলি সিস্টেম এটা আপনাকে প্রুফ করতে হবে। প্রুফ মানে এরকম না যে আপনি মনের মতো proof, আপনাকে রিয়েল ডাটাতে ইউজ করে প্রুফ করতে হবে। দ্যাটস ওয়াই তারা যখন একজন রিভিউয়ার আপনার পেপারটা পড়বে, তখন সে বুঝতে পারবে না আপনি আসলেই কোন একটা জায়গায় কন্ট্রিবিউট করেছেন, বা কন্ট্রিবিউশন জায়গাটা আছে। তখন সে একটা ডিসিশন নেবে যে না, আপনার পেপারটাকে অ্যাকসেপ্ট করার সে একটা কি দিবে, কমান্ড দিবে যে পেপারটা অ্যাকসেপ্ট করা হোক। বুঝেছেন? সো এইভাবে করে আপনাকে কাজ করতে হবে। দেন এই যে যেগুলো আছে অ্যানালাইসিস ফ্রেমওয়ার্ক, কিভাবে ক্যাপিটাল কস্ট নিয়ে কাজ করবেন, দেন ইকুইপমেন্ট ইনস্টলেশন ইনফ্রাস্ট্রাকচার, দেন অপারেটিং এন্ড মেইনটেনেন্স কস্ট আছে, দেন রেভিনিউ জেনারেশন, আপনার সিস্টেমটা থেকে কি পরিমাণ রেভিনিউ হবে, সেভিংস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করতে হবে। দেন হচ্ছে লং টার্ম সাস্টেনেবিলিটি প্রজেকশন, যে আপনার সিস্টেমটা তো ধরেন আপনি যে সিস্টেমটা বানাচ্ছেন সেটা তো আর একদিনের সিস্টেম হবে না, সেটা মেয়াদকাল মিনিমাম 25 বছর থাকতে হবে। 20-25 বছর ধরে আপনার সিস্টেমটা চলবে, সে যে তখন কিভাবে পারফর্ম করবে, ওভারঅল অ্যানালাইসিসটা কিন্তু আপনার রিসার্চ পেপারে থাকতে হবে। করে যদি আসি, আমরা যদি আমাদের রিসার্চে যে মেথোডোলজিটা হবে, তো আমরা কিভাবে এই মেথোডোলজিটা ডিজাইন করব বলেন তো? ফার্স্ট হচ্ছে আমাদের প্রবলেম আইডেন্টিফাই করব। আমরা যে টপিক নিয়ে কাজ করব প্রথমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আমার ওই টপিকে প্রবলেমটা কি আছে। আমি তো আপনাদেরকে আজকে ক্লাসে দেখাচ্ছি না, নেক্সট ক্লাস হচ্ছে আমি আপনাদেরকে রিয়েল ওয়ার্ল্ড একদম নিজে দেখিয়ে দিব যে একটা টপিক আপনারা কিভাবে সিলেক্ট করবেন, কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে একটা টপিক সিলেক্ট করতে গেলে, যে কিভাবে আপনি একটা টপিকে সিলেক্ট করবেন, ডিসিশন নিবেন, এই পুরো জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আগামী ক্লাসে। যে কিভাবে আপনি একটা নিজে নিজে একটা টপিক সিলেক্ট করবেন, ওই টপিকটা নিয়ে কিভাবে আগাতে পারেন। ঠিক আছে?
সো দেখেন, আমরা যদি ম্যাথোডোলজি আমাদের যে ধরেন আমি টপিক সিলেক্ট করলাম, এটা কিভাবে যে একটা ম্যাথোডোলজি যে আছে এটা প্রথমে আমাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। আমি যে রিসার্চটা করতেছি ওইটাতে এক্সিস্টিং কি সমস্যাটা আছে, যে কি সমস্যাটা আছে এই সমস্যাটা ফাইন্ড আউট করার জন্য আমাকে লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ মানে কি বলতো? লিটারেচার রিভিউ মানে হচ্ছে আমার এই কাজের উপরে আগে যারা যারা কাজ করছে তারা কি করছে বা তারা কতটুকুতে করতে পারছে, এরপর থেকে আমি কোনটা নিয়ে কাজ করতেছি। এটা মিনস হচ্ছে লিটারেচার রিভিউ, যে আমার এই ফিল্ডে আমার এই যে ফিল্ডে আমি কাজ করতে ওইটাতে আগে কারা কারা কাজ করছে তারা কতটুকু পর্যন্ত করছে। দেন এই লিটারেচার রিভিউ করার পরে আপনি আপনার রিসার্চটাকে ডিজাইন করবেন, আপনি আপনার একটা স্ট্রাকচার দাঁড় করাবেন যে কোনটার পরে কি কি করবেন, আপনি আপনার সিস্টেম কিভাবে ডিজাইন করবেন এই জিনিসগুলো। দেন আপনার স্ট্রাকচারের পরে দেন আসবে আপনার ডাটা কালেকশন বলেন, সফটওয়্যার ইউজ করলে সফটওয়্যার বলেন, যদি বলেন আপনি সার্ভে করবেন দেন সার্ভে করার জন্য আপনি শিট বানাবেন, এনিথিং। এরপরে আসবে আপনার অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন। আপনি আপনার ডাটাটাকে বা আপনি আপনার রিসার্চটাকে যে আউটকামটা পেয়েছেন ওইটাকে অ্যানালাইজ করবেন, যে আমার আউটকামটা যে এসেছে সেটা ঠিক কিনা, আদার্স এর সাথে আপনি কম্পেয়ার করবেন। মনে রাখবেন অলওয়েজ আপনার রিসার্চটাকে আপনাকে আদার্স এর সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে আপনি ইমপ্রুভমেন্ট দেখাইতে পারবেন না। ঠিক আছে? দেন আপনার আসবে টেস্টিমিনেশন, যে আপনি এরপরে গিয়ে আপনার ফুল ওভারভিউ আপনার রিসার্চটা যখন কমপ্লিট হয়ে যাবে এরপর এটা আসবে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মিনস মানে আপনার পেপারটাকে সাজানো এরপরে গিয়ে। ঠিক আছে? এগুলোই হচ্ছে এখানে ছিল। এরপরে যেটা আসছে যে আমাদের রিসার্চ পেপার রাইটিং এর যে প্রসেসটা, এগুলো জাস্ট একটা ওভারভিউ। আপনি যখন হচ্ছে ক্লাসে থাকবেন তখন স্টেপ বাই স্টেপ একদিন আপনাকে অ্যাবস্ট্রাক্ট শেখানো হলে দেন আপনি ইন্ট্রোডাকশন নিয়ে ক্লাস করবেন, দেন আপনি মেথোডোলজি রেজাল্ট প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের ক্লাস আছে, রেফারেন্সিং কিভাবে করবেন এন্ড সাথে হচ্ছে একটা টপিকের উপরে কাজ করবে। আপনাদেরকে একটা ডেডিকেটেড একটা টপিক দেওয়া হবে, ওটার উপরে আপনারা কাজ করবে। ফার্স্টে আপনাদেরকে প্রসেস গুলো শিখে নেওয়া হবে, কারণ আপনারা যদি ফার্স্টে একটা পেপারের প্রসেস গুলো না জানেন পরে গিয়ে দেখবেন যে আপনারা হিমশিম খেয়ে যাবেন। যে ধরেন আপনি কাজ করলেন কিন্তু কাজটাকে যে কিভাবে গুছাবেন এটা আর আপনি পারতেছেন না। ঠিক আছে? তো হচ্ছে ওয়ার্ক প্রজেক্ট, আউটলাইন এন্ড প্ল্যানিং, ড্রাফট প্রিপারেশন করতে হবে, ইন্টারনাল রিভিউ। দেন আপনি যে সুপারভাইজারের আন্ডারে, আপনি যদি আমার আন্ডারে কাজ করেন দেন আমাকে পেপারটা দিয়ে আপনি রিভিউ করিয়ে নেবেন। দেন আপনার চোখে হয়তো যে জিনিস আপনি হয়তো ইনিশিয়ালি বা বিগিনার, সো আপনার চোখে হয়তো ওই ভুলগুলো পড়বে না যেটা আমার চোখে পড়বে। সো আপনি এইভাবে ইন্টারনালকে রিভিউ করিয়ে নেবেন, দেন এটাকে রিভিশন এন্ড রিফাইন্ড করে দেন হচ্ছে আপনি এটাকে সাবমিশন করবেন। সেটা আপনি কনফারেন্সে করলে কনফারেন্সে করবেন, জার্নালে করলে জার্নালে করবেন। এরপরে যদি আমরা আসি যে আমার যে যে পেপার ইফেক্টিভ স্ট্র্যাটেজি গুলো আছে আমাকে যে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে আমাকে স্কিম করতে হবে, অবস্ট্রাকশন টাইটেল নেই। এটা হচ্ছে কি দেখেন, আমি পেপার যখন পড়তে যাব, এটা হচ্ছে পেপার রাইটিং এর একটা প্রসেস। এটা আপনারা কেউ ল্যাবে অ্যাড হন বা না হন, এটা আপনি যখনই কাজ করতে যাবেন এজ আপনার থিসিস এর জন্য এটা আপনাকে সারা জীবন কাজে লাগবে, যে আপনি একটা পেপার কিভাবে ইফেক্টিভলি পড়বেন। ঠিক আছে? আপনি যখন একটা পেপার কিভাবে পড়বেন আমি বলি। আপনি হচ্ছে প্রথমে ধরেন আপনি আপনার রিসার্চটা নিলেন, আপনার রিসার্চে কিছু কিওয়ার্ড আছে না? ধরেন একজন মানুষের কাজ করতে যাইতেছে যে সে ইন্ডাকশন মোটরের ইফিসিয়েন্সি বৃদ্ধি করবে। ঠিক আছে? আমার কথাগুলো তো আপনারা সবাই বুঝতেছেন, কাইন্ডলি রেসপন্স করবেন, সবাই বুঝতেছেন আমার কথাগুলো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ধরেন আপনারা হচ্ছে আপনারা একটা টপিক সিলেক্ট করলেন এনি হাউ, যে ইন্ডাকশন মোটরে আপনি ইফিসিয়েন্সি বৃদ্ধি করবেন। তো আপনার এখানে কিওয়ার্ডস গুলো কি হইতে পারে? ইন্ডাকশন মোটর, ইফিসিয়েন্সি। তাই আপনি এই ইফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য আপনি কি করবেন? ইন্ডাকশন মোটরের ওয়াইন্ডিং চেঞ্জ করবেন, নাকি এটার আয়রন লস কমাবেন, নাকি হচ্ছে এটার আপনি আদার্স কিছু কিছু করবেন, হোয়াটএভার আপনি আদার্স কিছু করবেন। তো তো আপনি এটা নিয়ে যখন আপনি পেপার পড়তে যাবেন, আপনি যখন এটা নিয়ে পেপার পড়তে যাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে যারা এই রিলেটেড কাজ করেছে আপনার সাথে যাদের, আপনি প্রথমে কি করবেন? আপনি ধরেন পেপার কিভাবে ফিল্টার করবেন, আপনি প্রথমে হচ্ছে পেপারের টাইটেল লাগে ভালো করে পড়বেন। একটা পেপার নিচ্ছেন, টাইটেলটা পড়বেন। কতক্ষণ লাগবে? সর্বোচ্চ ধরেন 1 মিনিট বা 2 মিনিট ভালোভাবে যদি পড়তে চান। পরে আপনি ফার্স্টে দেখবেন যে আপনার যে আপনার প্রপোজড যে আপনি ইয়াটা করছেন ওইটার সাথে হচ্ছে আপনার টাইটেলে কি কি কিওয়ার্ডস গুলো মিল আছে। দেন আপনি টাইটেল পড়ার পরে ডাইরেক্ট চলে যাবেন ওই পেপারের কিওয়ার্ডস। কিওয়ার্ডস এ যাবার পর আপনি দেখবেন আপনি যেটা যে ওইগুলো আছে কিনা। কিওয়ার্ডস পড়লেন, টাইটেল পড়লেন, কিওয়ার্ডস পড়লেন, যদি দেখেন যে দুইটাতে আপনার কয়েকটা কিওয়ার্ডস আপনার আছে, মিল আছে, দেন আপনি পড়বেন অ্যাবস্ট্রাক্টটা। কারণ অ্যাবস্ট্রাক্টে আপনার পুরো পেপারটা সারসংক্ষিপ্ত থাকবে যে সে কি করছে, কিভাবে ইমপ্রুভমেন্ট করছে, কোন জিনিস চেঞ্জ করছে। দেন আপনি যদি ধরেন আপনার এম যে আপনি এফিসিয়েন্সি ইনক্রিজ করবেন ওর স্টেটর কোর্স চেঞ্জ করে, সাপোজ ধরেন ওর স্টেটর কোর্স চেঞ্জ করে আপনি এটার ইফিসিয়েন্সি বাড়াবেন।
সো আপনার এই স্টুডেন্টের কোড চেঞ্জ করা, আপনি যদি অ্যাবস্ট্রাক্টে দেখেন যে সেই স্টুডেন্ট কোড চেঞ্জ করছে, করে ধরে সেই এফিসিয়েন্সি 90% বানানোর জন্য ট্রাই করছে, আপনি এটা দেখবেন এই যে 90% সে ক্লেম করছে সেটা সে পারছে কিনা। এটা কোথায় চেক করবেন বলেন তো? ডাইরেক্ট অ্যাবস্ট্রাক্টের পরে চলে যাবেন কনক্লুশনে। কনক্লুশন পরে দেখবেন যে অ্যাবস্ট্রাক্টে যেটা যেটা সে এম করছে, যেটা যেটা বলছে সেটা সে আসলে ফিল আপ করতে পারছে কিনা। ঠিক আছে, যদি দেখেন যে সে ফিল আপ করতে পারছে, দেন আপনি কি করবেন, ওই পেপারটাকে আপনি সিলেক্ট করবেন। দেন ওই পেপারটাতে আপনি পরে ইন্ট্রোডাকশনটা ভালোভাবে চোখ বুলাবেন, লাইন বাই লাইন পড়ার দরকার নেই, জাস্ট চোখ বুলাবেন কি কি আছে, কি কি নিয়ে কথা বলছে এটা। দেন ওই পেপারে কি কি ফর্মুলা ইউজ করছে ওগুলো কি স্কিমিং করবেন। দেন ওইটার মেথোডোলজিটা কিভাবে সাজাচ্ছে। যদি দেখেন যে আপনি যদি এই 3টে স্টেপ করার পরে দেখেন যে এটার সাথে আপনার মিল নেই, তাদের সাথে পেপারটা আপনি অ্যাভয়েড করে চলে যাবেন। ধরেন এই যে আপনি টাইটেল পড়লেন 1-2 মিনিট, কিওয়ার্ডস দেখলেন 1 মিনিট, অ্যাবস্ট্রাক্ট করতে কতক্ষণ লাগবে, ধরেন সর্বোচ্চ 7-8 মিনিট লাগলো। দেন আপনি অ্যাবস্ট্রাক্টের পরে যদি দেখেন যে আপনার সাথে রিলেভেন্স আছে, দেন আপনি কনক্লুশনে গেলেন। 7-8 মিনিট, সর্বোচ্চ দেন 10-15 মিনিটের মধ্যে একটা পেপারকে আপনি স্কিমিং করে ফেলতে পারবেন যে সেটা আপনার জন্য নেসেসারি কি নেসেসারি না। আপনি যদি এই প্রসেসটা ফলো করেন, আপনি খুবই শর্ট টাইমের মধ্যে আপনি অনেকগুলো পেপার আপনি রিড করে ফেলতে পারবেন। আপনি আপনার ফিল্ড অনুযায়ী পেপার আইডেন্টিফাই করে ফেলতে পারবেন খুব সঠিক। আমরা যেটা করি এজ এ যারা স্টার্টিং এ থাকে, তারা মূলত করে কি পেপারটা লাইন বাই লাইন পড়তে চায়। আমি আশা করি যারা পেপার পড়েন তারা অবশ্যই এটা ফেস করেছেন, তারা লাইন বা লাইন পড়তেছে। এটাতে হয় কি তাদের অনেক টাইম চলে যায়, এমন হয় যে একটা মানুষ পুরোটা দিন পর শেষ হয়ে গেল কিন্তু সে একটা পেপার বুঝে উঠতে পারে না, কোডে অ্যানালাইসিস করতে পারে না যে সেটা আসলে তার জন্য লাগবে কি লাগবে না। তো আপনি যদি এই প্রসেসটা ফলো করেন, আপনি খুবই শর্ট টাইমের মধ্যে আপনি অনেকগুলো পেপারকে আপনি নিজের জন্য স্কিল, এরপরে যেগুলো যেগুলো আপনার রিলেভেন্স আছে সেগুলোকে আপনি ভালোভাবে পড় দেন, ঠিক আছে না? আপনি শর্ট টাইমে অনেকগুলো পেপার আপনি আপনার আয়ত্তে চলে আসবে এই প্রসেসটা যদি ফলো করেন। এরপরে যদি আমরা আসি, যে যে বললাম স্টেপে যেগুলা এগুলা ফাইন্ড আউট করবেন। এরপরে এখানে আরো কিছু আছে, যেমন এখন তো এআই আপনার অনেক অ্যাডভান্স, আপনি এআই কে দিয়ে যে কোনো পেপারে সামারি করে নিতে পারেন আর কি, বুঝেছেন? ওকে, এরপরে দেখেন যে ইথিক্যালি আপনি কিভাবে এআইটা ম্যানেজ করতে ইউজ করবেন। এটা হচ্ছে আপনার এখান থেকে সব থেকে ভালো হচ্ছে কি, এটা আপনারা যখন ল্যাবে থাকবেন তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইথিক্যালি এআইটাকে ইউজ করা যায়, ঠিক আছে? অনেকেই থাকে যে ম্যানুস্ক্রিপ্ট এআই দিয়ে লিখে, কিন্তু এআই দিয়ে লেখার পরে যে ওটা কি করবে এটা আর বুঝে না, ঠিক আছে? এআই দিয়ে লেখাটা একদিক থেকে একদমই বলবো না যে খারাপ জিনিস, বাট আপনাকে এআই দিয়ে প্রপারলি লিখতে হবে। লেখার পরে ওইটাকে আপনার প্রপারলি হচ্ছে আপনার নিজের ভাষায় কনভার্ট করতে হবে, বুঝেছেন? আপনি এটাকে নিজে বসে বসে আপনাকে ওটাকে নিজে করতে হবে। And এটার জন্য আমরা অনেকগুলো টুলসও আছে, ঠিক আছে? এগুলো যখন আপনার ল্যাবে থাকবে তখন হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করবো। তো এখানে বলছে যে কিভাবে এটা চেক করবেন যে আপনার হিউম্যান যে অরিজিনালিটি এআই আছে তার নিজের খুবই অ্যাকুরেট আছে, তার নিজের দিয়ে চেক করা যায়। প্লেগারিজম, কারণ আপনি যখন এআই লিখবেন এআই এর অনেকগুলো ফুটপ্রিন্ট থাকে, রোবোটিক টোন থাকে, এগুলো হচ্ছে এজ এ যে কেউ আপনার করলে বুঝে যায় যে এটা এআই রিটেন কিনা, ঠিক আছে? প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করবেন এটা তখন আমি আলোচনা করব। দেন এআই টুলস ফর লিটারেচার রিভিউ, এখন হচ্ছে লিটারেচার রিভিউ লেখার জন্য অনেকগুলো এআই টুলস আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন, এগুলো কোনো ইস্যু নেই এগুলোতে, ঠিক আছে? যেমন আমি কিছু টুলস এর নাম বলে, যে সাইজ স্পেস ইউজ করতে পারেন। আমি যখন আমার ল্যাবে আমি যখন এই পার্টগুলো নিয়ে আলোচনা করব তখন আমি দেখাবো একটা লিটারেচার রিভিউ কিভাবে লিখতে হয়, কিভাবে ইউটিলাইজ এই টুলস গুলো ইউজ করে আপনারা কিভাবে একটা লিটারেচার রিভিউ বুঝে ফেলতে পারবেন খুবই শর্ট টাইমের মধ্যে, ঠিক আছে? এরপরে যদি আসি যে সিমুলেটেড, আমাদের এই যে কাজ, আমরা যদি সোলারে যে কাজ করতে যাই, আমাদের হচ্ছে কয়েকটা সফটওয়্যার আমাদের দরকার হবে, যেগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। পাইথন এগুলো তো এআই এর জন্য, এটা জানেনই সবাই। দেন হচ্ছে ম্যাটল্যাব, নট নেসেসারি, খুবই কম। আপনার যদি ম্যাটল্যাব দিয়ে একটু আইডিয়া থাকে দ্যাটস ফাইন, না থাকলেও কোনো অসুবিধা নেই। ম্যাটল্যাব অনেক বেশি ইউজ হবে না, বাট এই যে সফটওয়্যার গুলো আছে, পিবিসিস্ট সব থেকে বেশি ইউজড হবে সিস্টেমের জন্য। দেন হচ্ছে সিস্টেম ডিজাইনের জন্য স্কেচআপ একটা সফটওয়্যার আছে, এটা সব থেকে বেশি ইউজ হবে। যারা যারা ল্যাবে থাকবেন আপনাদের এগুলো নিয়ে কোনো ওয়ারিস হওয়ার দরকার নেই। সফটওয়্যার গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, এটা ট্যাগ ফাইল আমার কাছে আছে, আমি আপনাদের ফাইল শেয়ার করবো। এন্ড এই সফটওয়্যার গুলোর কাজও আমি আপনাদেরকে শিখিয়ে দিই, ঠিক আছে? আপনাদের এটার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হবে না যে ভাই আমি সফটওয়্যারে কাজ করতে কি শিখবো, আমি তো সফটওয়্যার গুলো পারি না, এগুলো তো আমি একদম নতুন, আমি কিভাবে করবো। নট, আপনাকে হেডেক করার কিছু নেই, আমি আপনাকে সফটওয়্যার গুলো কাজ শিখিয়ে দিব কিভাবে আপনি করবেন। কারণ যারাই থাকেন ল্যাবে, এটা আমি নিজেও যখন আপনাদের মতো ছিলাম আমি ফেস করেছি। যিনি থাকেন তিনি কখনো সফটওয়্যার নিয়ে বলে না, যে বলে শুধু যে এই সফটওয়্যার ইউজ করো,
সফটওয়্যার যে কেমনি ইউজ করবো, আমি তো এটা আগে শিখে আসিনি। সো কেউ যদি এটাকে একটু গাইড করে দেয়, একটু শিখিয়ে দেয়, দ্যাটস ওয়াই যিনি শিখেন বা যিনি কাজ করেন তার জন্য এগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে, সো আমি ট্রাই করবো যে আমরা এদেরকে প্রপারলি যে সফটওয়্যার গুলো আমাদের রিসার্চের জন্য নেসেসারিলি লাগে ওইগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিই, যাতে আপনারা খুব ইজিলি কাজগুলো করতে পারেন। এরপরে আসি আমরা। ঠিক আছে, এই যে সফটওয়্যার গুলোর কথাই বললো, কোনটা কোন কাজে লাগবে মূলত, এখানে স্কেচআপ একটা সফটওয়্যার, অথবা এটা মিস হয়ে গিয়েছে, এগুলো বলে দিয়েছে আর কি। পিভিসিএস মূলত আমরা সোলার এনার্জি জেনারেশন এটার জন্য লাগবে। ম্যাটল্যাব আপনার অনেক সময় লাগে, ম্যাটল্যাব দিয়ে আমরা সোলার ডিজাইন করতে পারি, বাট এটা খুবই একটু কঠিন হয়, ম্যাটল্যাব সিমুলিং ইউজ করতে হয়, দ্যাটস ওয়াই গিয়ে। বাট এটা দিয়ে হচ্ছে একদম রিয়েল ওয়ার্ল্ড ভ্যালু, আপনি রিয়েল ওয়ার্ল্ড ডাটা পাবেন অলওয়েজই। তো এরপরে যদি আসি আমরা সফটওয়্যারে পাঠ যাওয়ার পরে, দেন হচ্ছে আমাদের রিসার্চ অ্যাক্টিভিটি কি, আমাদের যে ল্যাবে করব আমাদের অ্যাক্টিভিটিসটা কি। আমরা সোলার সিস্টেম নিয়ে কাজ করব, এআই ইন্টিগ্রেশন করব, দেন আমরা হাইব্রিড সিস্টেমও বানানোর ট্রাই করব। ঠিক আছে, আমরা বিভিন্ন অ্যাসপেক্টসে কাজ করব। এর আমরা অ্যাগ্রোভোল্টিক্স এর উপরে কাজ করতে পারি, ফ্লোটিং সোলার খুবই আমাদের দেশের জন্য এই রিসার্চের কাজগুলো হচ্ছে খুবই হাই। আমি রিসেন্টলি একটা ফ্লোটিং সোলারের উপর কাজ করতেছি, দেন হচ্ছে ট্র্যাক্টর ভিক স্টাডিজ তো আমি করবোই। ঠিক আছে, আমার ফ্লোটিং সোলারের উপর দুইটা জার্নাল আছে, বুঝেছেন, দুইটা জার্নাল আছে আমার শুধু ফ্লোটিং সোলারের উপরে। আমি নিজের থিসিসও করেছি এটার উপরে। এগুলো হচ্ছে আমাদের দেশে এটা হাই ডিমান্ডেবল, খুবই আপগ্রেড টেকনোলজি। ঠিক আছে, এরপরে যদি আসি আমরা, ব্যাপার শেষের দিকে চলে এসেছি। পেপার রাইট এটা নিয়ে বলবো না, তারপর হচ্ছে আমরা পরে গুছাবো। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আমাদের কাজটাকে আমরা বিভিন্ন যে কনফারেন্সে দিতে পারি। তবে আমি যেটা প্রেফারেবল করি, যারা যদি শুরুতে বিগিনার থাকে তারা ফার্স্ট হচ্ছে IEEE কনফারেন্স দিয়ে শুরু করবেন। আপনি যখন একটা বা দুইটা কনফারেন্স করবেন, আপনার হচ্ছে আপনার নিজে থেকে একটা হচ্ছে আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে, দেন আপনি জানালে হাত দেন, আশা করি খুব ভালো একটা আউটকাম পাবেন। বুঝেছেন, খুব ভালো একটা আউটকাম পাবেন। আমি নিজে রিসার্চ শিখেছি, আমার জার্নিটা তো খুবই ছিল। আমি আমাদের একজন স্যার ছিলেন, ওনার সাথে আমি তো আমি যে ফার্স্ট কাজটা করেছি, বিলিভ করবে না, আমরা তিনজন ফ্রেন্ডে আমাদের ক্যাম্পাসের হলে ছাদে গিয়ে আমরা টপিক ডিসকাশন করেছি, যে আমাদের প্রথম রিসার্চের কাজে যে আমরা কি করতে পারি আসলে, একদম নিজে নিজে শিখেছি আমি। এরপরে আমি যে আপনার আদার্স কোর্স করেছি ওটা আমাকে কতটা বেনিফিটেড করেনি। আমি আমার যে কাজগুলো শিখেছি আমি নিজে শিখেছি। আর আমি আমার স্টুডেন্টদেরকেও ট্রাই করি যে আমি যে প্রবলেম গুলো ফেস করেছি, যারা যেগুলো ওভারকাম করে কিভাবে ইউটিলাইজ শিখতে পারে আর কি। এন্ড রিসার্চের কাজে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আপনাকে ডেডিকেটেড থাকতে হবে আপনার কাজের প্রতি। আপনার মাইন্ডসেট আপনার ডেডিকেটেড থাকতে হবে, আপনাকে ভালো টাইম ম্যানেজমেন্ট, টাইম কন্ট্রোল, এই জিনিসগুলো থাকতে হবে। ঠিক আছে, আমি বলবো না যে আপনি আমার ল্যাবে জয়েন হয়ে সারাদিনই আমার কাছ থেকে পড়ে থাকেন। আমার ল্যাবে আপনি যদি প্রতিদিন এই ল্যাবের উপরে 1 ঘন্টা করে টাইম ইনভেস্ট করেন, দ্যাটস আপনি 3টা মাস পরে আপনি খুব ভালো একটা আউটকাম পাবেন। আমি এতটুকু বলতে পারি যে 3 মাস পরে অ্যাটলিস্ট আপনি একটা IEEE কনফারেন্স পেপার পাবলিশ করে ফেলবেন। ঠিক আছে, এইটুকু আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি, যদি আপনি একটু টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখেন। আপনাকে ডেডিকেটেড হতে হবে। আমি চাই আমার থেকে আপনি বেশি থাকবেন, আপনার ইন্টারেস্ট থাকবে বেশি। ঠিক আছে, সো আপনি যদি এভাবে কাজ করেন আশা করি খুব ভালো একটা জার্নি হবে। আমাদের ল্যাবের কালচার গুলো তো বললাম যে আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে, দেন স্ট্রং। আপনি কিছু জানেন না, আপনি জিরো, হোয়াটএভার, কোনো সমস্যা নেই, আপনি জিরো থেকে শিখতে আসছেন, আমি আপনাকে জিরো থেকে শেখাবো। বাট আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এন্ড হচ্ছে আপনাকে খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আপনি আমাকে 1000 কোশ্চেন করেন ল্যাবে, কোনো অসুবিধা নেই। বাট আপনার মাইন্ডসেটটা যাতে আমি বুঝি যে না আপনি শিখতে এসেছেন, আপনি শিখে যে লক্ষ্যটা আছে। ঠিক আছে, সো ফিউচার অপরচুনিটিস এটা তো ভাইয়া বললোই, আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না। ঠিক আছে, আপনারা ফিউচার আপনি যদি চান যে আপনি অ্যাব্রড মুভ করবেন, লাইক USA, UK, সো আপনাকে রিসার্চ অ্যাক্টিভিটি জানতে হবে। মোস্ট অফ দ্য টাইম আপনি ইউএস এর জন্য এটা মাস্ট। রিসার্চ অ্যাক্টিভিটি আপনার রিসার্চ নলেজ থাকতেই হবে, এটা আপনি রিসার্চ নলেজ ছাড়া আপনি কোনো সুপারভাইজারের লেভেলে কাজ করতে পারবেন, কোনো সুপারভাইজারের লেভেল। ঠিক আছে, ফ্রেন্ডস সবাইকে হচ্ছে, ঠিক আছে, এটাই ছিল আজকের ওরিয়েন্টেশন ক্লাসের ফুল ওভারভিউ। সবাইকে ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে অ্যাটেনশন রেখেছেন। সো এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি আমাকে করতে পারেন। এনি কোয়েশ্চেন, ল্যাব নিয়ে হোক, আদার্স কোনো কিছু নিয়ে হোক, আপনারা এনি কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন করেন, যাদের তো বললাম, যাদের কোয়েশ্চেন আছে কাইন্ডলি মাইক অন করে করেন। স্যার নমস্কার। নমস্কার। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে, সাপোজ আমি অলরেডি ল্যাবে এনরোলমেন্ট করছি,
মানে গত 4-5 দিন আগে। সাপোজ ওখানে ধরেন 10-12 জন মেম্বার আছি। হ্যাঁ, তো 10-12 জন তো মানে ডিফারেন্ট টাইপ অফ আইডিয়া জেনারেট করতে পারতেছে, বা হয়তো কয়েকটা সিমিলার আইডিয়া হয়ে গেল। তো ওই ক্ষেত্রে কি মানে সাপোজ 3-4টা আইডিয়া, যদি আমরা কি ওই 3-4টা আইডিয়ার উপরে কাজ করবো, নাকি জাস্ট একটা স্পেসিফিক আইডিয়াকে নিয়ে আমরা আগাবো? আচ্ছা, আমি বলে দিই। ফার্স্ট অফ অল দেখেন, আপনারা যখন হচ্ছে বিজ্ঞানে থাকবেন, তখন আপনাদের আইডিয়াটা থাকবে ইলাবোরেট, মানে খুবই ভাস্ট একটা জিনিস নিয়ে। আমি আপনাদেরকে আমার নেক্সট ক্লাসে যেটা aim, আমি আপনাদেরকে টপিক সিলেকশন দেব যে কিভাবে আপনারা টপিক সিলেক্ট করবেন। রিসার্চ কখনো ব্রড জিনিস নিয়ে হয় না, রিসার্চ হয় খুবই সিলি সিলি জিনিস নিয়ে, খুবই সূক্ষ্ম কিছু জিনিস নিয়ে রিসার্চ হয়, ঠিক আছে? ব্রড জিনিস নিয়ে হয় না। তো আপনারা সবাই আমাকে আইডিয়া গুলো শেয়ার করবেন। আমি আইডিয়া গুলো শেয়ার করা থেকে আমি ওইখান থেকে আপনাদেরকে আমি নিজে টপিক প্রিপেয়ার করে দিব, যে আপনারা এই টপিক নিয়ে কাজ করেন। আপনারা আইডিয়া দিবেন, আপনাদের ইন্টারেস্ট আমার সাথে শেয়ার করবেন, দেন আমি ওই ইন্টারেস্টের উপরে করে আমি আপনাদেরকে টপিক সাজেস্ট দিব, যে আপনারা এই যে আপনারা ধর 12 জন আছেন, 12 জন এক টপিকে কাজ করবে না, 12 জনের মধ্যে যেন 4 জন 4 জন করে আমি ভাগ করে দিলাম। 4 জনে এক টপিকে কাজ করবে, আর 4 জন আরেক টপিকে, আর 4 জন আরেক টপিকে কাজ করবে। বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি জানি না, আমি শুন না, আপনি যেহেতু মানে কি দেশের বাইরে, যতটুকু আমার আইডিয়া হচ্ছে আর কি, আপনি যেহেতু দেশের বাইরে আছেন, তাহলে আমাদের তো টাইম ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট। মানে আপনি এক টাইম নো জোনে নো, আছেন, আমি আমরা এখনো একটা। দেশে আছি। ঠিক আছে, আমি ও এখনো আচ্ছা দেশে আছি, আমি এখনো আচ্ছা মুভ করিনি। ঠিক আছে, সো আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাংলাদেশ টাইমে আপনাদের কোনো আশা করি না 9টাতে কোনো সমস্যা হবে না। আপনাদের কারো আচ্ছা। যদি সমস্যা হয়, তারপরও টাইম নিয়ে সবাই হ্যাঁ, আমার সাথে আলাপ আলোচনা করবেন। দেন হচ্ছে এটা। আমি যদি দেখি যে টাইমটা প্রেফারেবল আছে আমার জন্য, কারণ হুম। দেখেন যেটা ভাইয়া বললো, আমরা আসলে ফ্রি থাকি না, আমাদের অনেক কাজ থাকে, কারণ আমরা মাল্টিপল প্রজেক্টের উপরে কাজ করি। তো ধরেন আমাদের একটু টাইমটা ম্যানেজ করতে হয়। তো আমি যদি দেখি যে আপনাদের টাইমটা আমার সাথে ওকে যাচ্ছে, দেন আমি ওই টাইমটা প্রেফার করে দিব। বুঝেছেন? আর স্যার আমাদের কি মানে বৃহস্পতিবারটাই ফিক্স থাকবে না? হ্যাঁ, বৃহস্পতিবার আপনার যদি অন্য কোনো প্রেফারেন্স থাকে, তাহলে আপনি কাজ করতে পারেন। যে আচ্ছা বলতে আচ্ছা। পারেন যে ভাই আমার বৃহস্পতিবার, মেজরিটি যদি বলে যে ভাই আমার বৃহস্পতিবার সমস্যা হচ্ছে, আমাকে মঙ্গলবারে দেয়, শনিবারে দেয়, শুক্রবারে দেয়, so আমি ওই অনুযায়ী টাইমটাকে ইউটিলাইজ করে নিব। আমাদের তো শিডিউলটা দেখতে হবে, আমার শিডিউলটা দেখে আমি আপনাকে বলতে পারবো। বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে। আচ্ছা, এখানে যে অতুল তালুকদার ভাই লিখেছেন, I am a physics background student and if you are anything related to ML model, what type of project works related to solar or renewable energy I should go? আহ, আপনি যদি ফিজিক্স এর স্টুডেন্ট হন, আমি মনে করি আপনি সেল নিয়ে কাজ করতে পারেন, কারণ আপনার সাথে সেল খুবই রিলেভেন্সি। আপনি যদি ইন্টারেস্ট থাকেন, আমি মনে করি সোলার সেলের সাথে এআই ইন্টিগ্রেশনটা খুবই আপডেটেড এখন, যেটা হচ্ছে খুবই আপডেটেড একটা ওয়ার্ক। আপনি ওই কাজটা করতে পারেন আশা করি। তো এটা আমি মনে করি আপনার প্রোফাইলের সাথে খুব বেশি অ্যালাইন হবে। এন্ড দেন আপনি আবার বলেছেন উইল অ্যাগ্রোভোল্টিক ফ্লোটিং সোলার সিস্টেম অ্যানালাইসিস একটু এমএল মডেল অর ও লেভেল টপিকস আপনি করতে পারেন। আপনি অ্যাগ্রোভোল্টিক বলেন, ফ্লোটিং সোলারে বলেন, আপনি এগুলোতে এআই ইন্টিগ্রেশন করেন, খুবই ট্রেন্ডেবল টপিক। এই টপিক গুলোতে কাজ করলে এগুলো আপনার অ্যাকসেপ্টেন্সের চান্স থাকে বেশি। মনে রাখবেন, আপনি যে কাজই করেন না কেন, আপনি যদি এখানে এআই ইন্টিগ্রেশন করতে পারেন, আপনার পেপারটাকে আপনার 2 and 3 গুণ এটা হায়ার করে দেয় অ্যাকসেপ্টেন্স চান্স। বুঝেছেন? দেন আরেকজন লিখেছেন প্রুবিস্কিট সেল ওয়ার্কেবল, অফকোর্স ওয়ার্কেবল। আপনি চাইলে আপনি ল্যাবে জয়েন হন, আপনার যারা ইন্টারেস্ট আছেন প্রুবিস্কিট সেলের উপরে ডেফিনেটলি করতে পারবেন। ঠিক আছে, আমি নিজে প্রুবিস্কিট সেলের উপরে কাজ করেছি। আমার 2টা কাজ আছে, একটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ান কনফারেন্স আমি করেছি, আর একটা হচ্ছে বাংলাদেশে করেছি। সো ডেফিনেটলি করতে পারবেন, কোনো ইস্যুস নেই। And আমি রিসেন্টলি ট্রাই করতেছি, আমি প্রুবিস্কিট সেলের উপর আমি একটা জার্নাল মেক করব। ঠিক আছে, সো আশা করি যারা কাজ করবেন, সো ইটস এ বেস্ট অপরচুনিটি ফর ইউ। ল্যাব কোর্স সম্পর্কে কিছু জানা নেই, তো বললে ভালো হতো। ল্যাব কোর্স কি? ল্যাব হচ্ছে, আমাদের ল্যাবটা মূলত হচ্ছে আপনার অ্যাডভান্স সোলার এন্ড হচ্ছে এনার্জি সিস্টেমের উপরে। আমাদের ল্যাবের এমই হচ্ছে আমরা সোলার যে পিভি সিস্টেম আছে, আমরা ওটাকে বিভিন্ন ইম্প্যাক্টে বা বিভিন্ন পার্সপেক্টিভে ওটাকে কাজ করাবো। ঠিক আছে, তো আমরা চাই যে আমাদের দেশে, আমরা যেহেতু আপনারা সবাই জানবেন যে এখন যেহেতু বর্তমানে ওয়ার্ল্ড হচ্ছে রিনিউয়েবল এনার্জি থেকে শিফট হচ্ছে, সো সোলার হচ্ছে খুবই আপডেটেড একটা জিনিস। আপনি এটার উপরে খুব আসলে খুব ডেফিনেটলি খুব হাই লেভেলে কাজ করতে পারবেন। একটা পেপার পাবলিশ ইন টিমে
আনুমানিক টিম মেম্বার কতজন হতে পারে, এটা হচ্ছে আপনারা ল্যাবে যতজন এনরোলমেন্ট করবেন তার উপর ডিপেন্ডেন্ট। ল্যাবে যদি আমার তো এক্সপেক্ট ছিল 20% হলে আমি 5 জন করে একটা টিম ভাগ করতাম। হোয়াট এভার ল্যাবে যতজন জয়েন করে তার উপরে টিম ভাগ হবে, ঠিক আছে। সো এটা নট এ ফিক্সড থিং, আপনারা এটা হচ্ছে আনসার্টেন একটা জিনিস, যেরকম এডমিট হবে এরকমই হবে, ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ আলদিবর ভাই লিখেছেন, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, আমার জন্য ল্যাব কতটুকু কম্পিটেবল হবে? অফকোর্স আমি মনে করি আপনি যদি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং হন, আপনি সোলারের উপরে যে এনভায়রনমেন্টাল কাজগুলো আছে এগুলোতে আপনি ডেফিনেটলি হচ্ছে কাজ করতে পারেন। কারণ এখানে এনভায়রনমেন্ট অ্যানালাইসিস, যেমন ধরেন আপনি গ্রিন কার্বন ইমিশনের উপরে কাজ করতে পারেন, যে সোলার থেকে যে পাওয়ার প্রোডাকশনটা হচ্ছে ওটা থেকে যে কতটুকু কার্বন ইমিশন রিডাকশন হচ্ছে আপনি এটার উপরে কাজ করতে পারেন প্রপারলি, আপনার প্রপারলি সাথে অ্যালাইনমেন্ট কাজ, ঠিক আছে। ভার্চুয়াল ল্যাবের কাজটা কিভাবে হবে? আমাদের ডাটা কালেকশনের জন্য কি অন্য জায়গায় যাতায়াত করতে হবে? নো, সমস্ত ডাটা আমরা সফটওয়্যার থেকে নেব এন্ড আমাদের সফটওয়্যার আমাদেরকে ডাটা প্রোভাইড করবে, ঠিক আছে। কোনো দিকে যাতায়াত করতে হবে না। আপনাদের ল্যাবের মধ্যে আমি আপনাদেরকে সফটওয়্যার প্রোভাইড করব, আপনারা প্রপারলি সফটওয়্যার গুলো নিজেদের পিসিতে ল্যাপটপে ইনস্টল করবেন, দেন আমার সাথে সাথে আপনারা কাজ করবেন। আমি আপনাদেরকে যেটুকু কাজ দেখাবো আপনারা প্র্যাকটিস করবেন, দেন আপনারা চেষ্টা করবেন যে আমার থেকে আপগ্রেড কিছু করার। যখন আপনারা এই চেষ্টাটা করবেন আশা করি আপনার সফটওয়্যার গুলোর উপর খুব ভালোভাবে ইউজ টু হয়ে যাবেন। দেন ভাইয়া লিখেছেন, মিড লেভেলের স্টুডেন্ট হিসেবে ভালো বেসিক এর সাথে ডেডিকেশন নিয়ে কাজ করলে একটা কনফারেন্স পেপার পাবলিশ করতে কতদিন লাগে আনুমানিক? আমি আপনাকে বলবো, আপনার যদি বেসিক ভালো থাকে একটা কনফারেন্স পেপার করতে 10 দিন সময় লাগে, ঠিক আছে। আমি আপনাদের সুপারভাইজার, আমি অনেকগুলো কনফারেন্স পেপার করছি যেগুলোতে আমার 10 দিন সময় লেগেছে। So, আপনি যদি এভাবে ভালো বেসিক থাকে, আপনি যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে, একটা কনফারেন্স পেপার করতে 15 দিনের বেশি সময় লাগে না, 10 থেকে 15 দিন এনাফ টাইম একটা কনফারেন্স পেপারের জন্য। আর একটা জার্নাল যদি করেন, Q1 জার্নাল 1 মাস এনাফ টাইম, কিন্তু আপনাকে কাজের উপর ডেডিকেশন থাকতে হবে, and আপনি ওভাবে কাজ করতে হবে। আমার 3টে Q1 জার্নাল পাবলিশ করেছি লাস্ট 6 মান্থে, সেটা হচ্ছে কাজের উপর ডেডিকেশন নিয়ে কথা। যদি কাজের অ্যাক্টিভনেস ডেডিকেশন দেন, আপনি এটাকে সময় দেন, দেন ইটস বেটার ফর ইউ। ডাবল অ্যাবজর্বার অর্গানিক প্রোবিস্কিট সেলের এফিসিয়েন্সি ক্যালকুলেশনের জন্য স্ক্রিপ্টস অনলি ইউজ করা হবে? অফকোর্স স্ক্রিপ্টস অনলি ইউজ করা হবে। আপনি আমার লেভে কাজ করলেও আমি আপনাকে স্ক্রিপ্টস অনলি দিয়ে কাজটা শেখাবো। ক্যান আই ওয়ার্ক ইন মাল্টিপল পেমেন্ট সিমিলটেনিয়াসলি? আই হোপ সো নো। আপনি আপনার যে টিমে থাকবেন আপনি ফার্স্টে ওই কাজটা শেষ করবেন, ইউ ফিনিশ দিস ওয়ার্ক, দেন আফটার দ্যাট ইউ জয়েন অ্যানাদার গ্রুপ। একটা টপিকের উপর কাজ শেষ করতে কত সময় লাগবে এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, আপনারা কতটা অ্যাক্টিভ হয়ে কাজ করতেছেন। একটা গ্রুপের যদি 5 জন মেম্বার অ্যাক্টিভ থাকে, আমি একটা কাজ আপনাকে 2 মিনিট 2 মাসে শেষ করাই দিতে পারবো, কোনো অসুবিধা নেই। প্রপারলি শেষ হবে এটা এমন না যে ধরেন এমনি কোথায় শেষ করলাম, প্রপারলি পেপার সহ রেডি করে শেষ করাবো আপনাদেরকে, যদি আপনারা ভাবে অ্যাক্টিভ হয়ে কাজ করেন। মূলত হচ্ছে অ্যাক্টিভনেস আপনাদের উপরে। দেন আপনারা শেষ করেন, দেন এটাকে আমি সাবমিট করে দিব নিজ দায়িত্বে IEEE কনফারেন্স হলো কনফারেন্সে, যদি আপনারা জার্নাল করেন জার্নালে সাবমিট করে দিব। এরপর হচ্ছে পাবলিকেশন, ওদের উপরে টাইমটা ডিপেন্ড করে। তবে সচরাচর একটা পেপার আপনি যদি পাবলিশ করতে যান আপনাকে 6টা মাস হাতে রাখতে হয়, বুঝছেন। কারণ আপনি পেপার গুছাবেন, সাবমিট করবেন, কনফারেন্সে সাবমিট করলে ও 1 মাস পরে আপনাকে রেজাল্ট দিবে, দেন 1 মাস পরে রেজাল্ট দেওয়ার পরে সেটা প্রায় 3 থেকে 4-5 মাস পরে সেটা অনলাইনে আসে, বুঝেছেন। আমি যে জার্নাল গুলো করছি এগুলো আমি জানুয়ারিতে সাবমিট করেছি, চিন্তা করেন এখন হচ্ছে আপনার মে মাস চলে, প্রায় 5 মাস হয়ে গেছে, আমার শুধু অ্যাকসেপ্টেন্স আমি পেয়েছি। তাও অনেক জার্নাল এখনো রিভিশন চলতেছে, এখনো আবার রিভিশন চলতেছে, ওরা আমাকে বলছে যে কাজ ঠিক আছে, ওকে আমি রিভিশন করে দিই এটা। তো ওভারঅল 6 মান্থ তাকে টাইম রাখতেই হবে। আচ্ছা দিলাম, স্যার এই ল্যাবে মাল্টিপল টপিক আছে, যেমন এই যে যেমন এই ইন্টিগ্রেশন বা হাইব্রিড সিস্টেম। সো যারা যারা এই লেভেল জয়েন হবে তারা কি মাল্টিপল টপিক নিয়ে কাজ করবে নাকি সবার সেম টপিক নিয়ে কাজ করবে? নো, সবাই মাল্টিপল টপিক নিয়ে কাজ করবে। বললাম তো আপনাদেরকে ফার্স্টে যে 4 জন করে যদি গ্রুপ করি, যারা হচ্ছে এনরোলমেন্ট করবে, কতজন এনরোলমেন্ট করতেছেন লেভে জয়েন হচ্ছেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট। ধরেন আপনারা 12 জন আছেন লেভে, ঠিক আছে। সো 12 জনের মধ্যে আমি 4 জন করে ভাগ করে দিব। সো প্রথম 4 জন যে টপিকে কাজ করবে, পরের 4 জন তার থেকে একটু ভিন্ন টপিকে কাজ করবে, দেন আর পরের 4 জন আরেকটা ভিন্ন টপিকে কাজ করবে। সো 3টা টপিকে কাজ করা হবে ওভারঅল, বুঝেছেন। তো সবাই ভিন্ন ভিন্ন টপিকে কাজ করবে। ল্যাবের ক্লাস কবে থেকে শুরু হবে? এই যে আজকে থেকে শুরু হলো ল্যাবের ক্লাস।
আবার আরেকটা ক্লাস হবে হয়তো বা নেক্সট উইকে, এই যে যেভাবে আমাকে বললো যে নেক্সট বৃহস্পতিবারে হবে। আপনারা ওই এর মধ্যে আপনারা ওই যে অ্যাপের মধ্যে গ্রুপ আছে, এর মধ্যে আপনারা যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। টিম যদি ভালো না হয় বা এনি চান্স 5 জনের মধ্যে 4 জনই যদি ইরেগুলার হয়, তাহলে আমার জন্য প্ল্যান কি এবার বলি। এটা হচ্ছে আপনার টিম যদি ইরেগুলার হয়, যদি আমি দেখি যে না 4 জনের মধ্যে 5 জনই আপনার ইরেগুলার হচ্ছে, ঠিক আছে, দেন আপনি দেখেন ফার্স্টে ফান্ডামেন্টাল প্রসেস গুলো সবাই শিখবে। পেপার কিভাবে টপিক সিলেকশন করতে হয়, টপিক কি কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এটাকে গুছাবেন আপনার পেপারটাকে, দেন হচ্ছে আপনি আরেকটা ল্যাবে কাজ করবেন। আমি ট্রাই করবো যে উইকে 2 দিন করে ক্লাস নেওয়ার, কারণ আসলে একদিন এটা খুবই কম হয়ে যায়, একদিন সবকিছু শেখা যায় না। ধরেন একদিন আপনারা থিওরিটিক্যাল ক্লাস গুলো করলেন যে কিভাবে আপনারা একটা পেপার গুছাবেন, ওইটা নিয়ে কাজ করলেন। আরেকদিন আপনারা শুধু সফটওয়্যারের উপরে কাজ করলেন, যে আপনার যে ডেডিকেটেড টপিকটা আছে ওটার উপরে আপনি কাজ করলেন, বুঝেছেন। সো এই যে দেখা যায় যে আপনি একই সাথে আপনি কিভাবে পেপার গুছানো হচ্ছে সেটাও আপনি শিখলেন, আপনি এজ এ টাইম হচ্ছে আপনি ল্যাব অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি রিসার্চের কাজটা প্রপারলি শিখলেন, ঠিক আছে। এখন ধরেন আপনি যে টপিকে কাজ করবেন ওটাতে আপনি যদি ধরেন আপনার 4 জন মেম্বারই ইরেগুলার থাকে, তারা ক্লাস করে না, তারা প্রথমে আসছে তারা করে না, ঠিক আছে। আমি চাইবো যে আপনি ওরা যতটুকু করেছে আমি তো আপনার সাথে আছি, আপনি ওই টপিকটাকে নিজে আগাইলেন, আমি আপনাকে হেল্প করতেছি এই জায়গার মধ্যে। এমন তো না যে টপিকটা নিয়ে ওইটা আমি জানি না, আমি তো জানি ওইটা কাজ কি হবে, আমি আপনাকে হেল্প করতেছি, আমি আপনাকে হেল্প করবো এটা পাবলিশ করার। সো এটা নিয়ে কোনো ধরনের হেজিটেশনের ইয়া নেই, আনসার্টেনিটি নিয়ে নেই যে স্যার আমাকে ওরা তো ছেড়ে দিছে এখন আমার কি হবে। ওটা অন্যান্য ল্যাবে হয়তো বা আপনারা ফেস করছেন কিনা জানি না, বাট এই ল্যাবে ফেস করবেন। আপনি ওই টপিক নিয়ে আপনি আমার সাথে আলোচনা করেন যে ভাইয়া আমি এতটুকু করেছি, আমি নেক্সট কিভাবে আগাবো, আমি আপনাকে সম্পূর্ণ গাইড করবো। আপনি ওই গাইডেন্স অনুযায়ী আপনি পেপার নিজে একটা পাবলিশ করেন, দরকার নেই তো যারা পেপারে, ঠিক আছে। সাবমিশন কস্ট নিয়ে আইডিয়া দিলে ভালো হতো। আচ্ছা ভাইয়া, এখানে সাবমিশন কস্টটা হচ্ছে এটা আপনারা অথরিটির সাথে কথা বলবেন, এটা নিয়ে আমি জানি না প্রপারলি এটা কিভাবে বেয়ার করে। যদি অথরিটি এখানে কোনো ধরনের আপনাদেরকে এজ এ কোনো ফান্ড যদি তারা কালেক্ট দেয় সেটা অন্য বিষয়, আর যদি না দেয় তাহলে আমার ক্ষেত্রে তো আমি যেটা করব, যারা স্টুডেন্ট থাকবেন তারা সবাই মিলে কস্টটাকে বেয়ার করবেন। যেমন ধরেন একটা কনফারেন্স পেপার আমাদের দেশে যেগুলো হয় এগুলো ম্যাক্সিমামই সর্বোচ্চ কোনো কোনো কনফারেন্স পেপার হয়তো 10,000 টাকা হয়, আর আমি আইট্রিপলির মেম্বার আছি। আপনারা আমার আইডি ইউজ করলে আপনারা ওই কস্টটা থেকে আপনারা ইজিলি ছাড় পাবেন। তো আপনারা ওই ছাড়টা দিয়ে ধরেন সর্বোচ্চ যেটা হাইয়েস্ট হয় 8,000 টাকা, 4 জন মেম্বার আছেন, যদি 2,000 করে দেন তাহলে তো হয়ে যায়, কস্ট উঠে যায়। তো আমি মনে করি না এটা অনেক বেশি হেডেক হবে সাবমিশন কস্টটা, ঠিক আছে। ক্লাস প্রসিডিউর যদি বলতেন কয়দিন কিভাবে ক্লাস হবে, ক্লাস আপনাদের এরকমই গুগল ক্লাসরুমে হবে। এন্ড আমি তো বললামই উইকে আমি 2 দিন করে ক্লাস নেওয়ার ট্রাই করব, ঠিক আছে। স্যার আমি একদম বিগিনার, তেমন নলেজ নেই, বাট ইন্টারেস্টেড হাই সেকেন্ড ইয়ার শেষ করে, হায়ার সেকেন্ড ইয়ার শেষ করে এখনো আমার জন্য আমার জয়েন হওয়া কি কি বুঝতে পারছি না। আচ্ছা আমি বলি, দেখেন আপনি মনে হয় কি বলেছেন, আপনি এসএসসি শেষ করেছেন নাকি, আপনি এখনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন? যিনি লিখেছেন উনি একটু কথা বললে ভালো হতো। যে মোরেশদার রহমান, মেবি মোর্শেদার রহমান, আমি জন্য নামটা প্রপারলি, আপনি একটু জি স্যার, মাইক আমি অন। ইউনিভার্সিটিতে আমি ট্রিপল সেকেন্ড ইয়ার এখনো শেষ হয় নাই। আমি এই ও বিষয়ে মানে আচ্ছা, আমার ইয়ে নাই আর কি, এই নলেজ সেকেন্ড নাই। ইয়ার আছেন, আচ্ছা আচ্ছা। আমি বলি দেখেন আপনি একটু মোটিভেটেড হবেন, আমি বলি আমার কিছু স্টুডেন্ট আছে যারা আমার ইউনিভার্সিটির ছোট ভাই বলতে পারেন, ওরা এখনো 2-2 তে আছে, সেকেন্ড ইয়ার আছে 2-2 তে, ওদের অলরেডি আইসিএবলিতে 5টা কনফারেন্স পেপার আছে, এন্ড আমার সাথে করা ওদের একটা করে করে জার্নাল আছে, Q1 জার্নাল আছে, বুঝেছেন। সো যদি তারা যদি করতে পারে কোলাবোরেশন হয়ে কাজ শিখে কাজ করতে পারে, আপনিও করতে পারবেন, কেন করতে পারবেন না, সেকেন্ড ইয়ার আছেন তো কি হয়েছে। আপনাদের এখানে কি স্যার সবকিছু একবার বেসিক থেকে শেখানো হবে? আমি মানে হচ্ছে আপনি যে বললেন কিউ ওয়ান, আমি কিউ ওয়ান মানে কি ওটাও ভালো মতো বুঝতে না, পারিনি। Q1 মেইনস হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে এটা নিয়ে ধারণা দিই। Q1 হচ্ছে টপ কোয়ালিটি জার্নাল গুলো, ওয়ার্ল্ড এর যেগুলো বেস্ট টপ টাইপ জার্নাল গুলো, যেগুলো ধরেন আপনার যদি Q1 এ একটা জার্নালও থাকে, আপনি যদি প্রপারলি ওটাকে ইন্ট্রোডিউস করতে পারেন, আপনি এটা দিয়ে ইউএসএ তে ফুল ফান্ড গ্যাদার করে ফেলতে পারবেন, ঠিক আছে। দেন আসে আপনার Q2, Q2 হচ্ছে Q1 থেকে একটু ক্যাটাগরিতে একটু লোয়ার, বাট খারাপ বলতে কিছু নেই, ভালো। দেন Q3, দেন Q4।
জার্নালগুলোতে এই 4টা ক্যাটাগরিতে ভাগ করা, এগুলোকে কোয়ালিটি ফ্যাক্টর বলে আর কি, বুঝেছেন? কোয়ালিটি ফ্যাক্টর বলে। দেন হচ্ছে এরপর আসে IEEE এর কনফারেন্স পেপার গুলো, যেগুলো হচ্ছে আপনি অন্য কোনো কনফারেন্স পেপার করবেন না, IEEE ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো পেপার গুলো করবেন। এগুলো হচ্ছে আপনার প্রোফাইলে রিয়েল ভ্যালু অ্যাড করবে, এন্ড আপনি এগুলো আপনার সিভিতে, জবে, হায়ার স্টাডিতে যেখানে অ্যাপ্লাই করেন না কেন আপনি নিজে নিজে শো করাতে পারবে, কোনো অসুবিধা হবে না, বুঝেছেন? সো আপনি যেহেতু বিগিনার, আমি তো আপনাকে বললাম যে আমি একদম আপনাদেরকে টপিক সিলেকশন থেকে শেখাবো, যে কিভাবে একটা টপিক সিলেক্ট করবেন নিজে নিজে, ওটা থেকে শিখাবো। আপনি টপিক সিলেকশন করলেন, দেন হচ্ছে আপনি কিভাবে অবস্ট্রাক্ট লিখলেন এটা শিখাবো, আপনি ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন এগুলো শিখাবো, রাইটিং প্রসেসটা ফুল শিখাবো আপনাদেরকে। দেন আপনারা সাথে আমার সাথে একটা বসে রিসার্চ টপিকে কাজ করবে, বুঝছেন? জি স্যার, বুঝছি। আর আপনাদের সাথে আমাদের এই ল্যাবে জার্নিটা কত দূর, মানে একটা পেপার পাবলিশ করা পর্যন্ত নাকি, মানে কত দূর এটা হচ্ছে জার্নিটা আপনাদের আমাদের? উপরে, এটা তো আপনাদের উপরে। আপনারা ওই ছাড়া যেটা ল্যাবের যেরকম সিস্টেমটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস, আপনি সাবস্ক্রিপশন করবেন, দেন হচ্ছে আপনি আমার সাথে জয়েন থাকবেন, মেবি অথরিটি প্রসিডিউরটা এরকম। আপনি আমার সাথে সাবস্ক্রিপশন করলেন, আপনি 3 মাস ধরেন, 3 মাস পরে একটা পেপার পাবলিশ করলেন, দেন আপনার আপনি আমার সাথে আরো কাজ করতে চাইতেছেন, দেন আমি আপনাকে আবার নতুন টপিক দিব বা নতুন গ্রুপে জয়েন করাবো, বুঝেছেন? কমপ্লিটলি আচ্ছা, এটা আপনাদের একটা উপরে। স্যার একটা সাবস্ক্রিপশনে 3 মাসের মধ্যে কি একটা পেপার কি ইয়ে হয়, মানে কমপ্লিট হয়? অবশ্যই হয়। আপনারা যদি এভাবে ডেডিকেটেড কাজ করেন কেন হবে না? 3 মাস তো আপনার কম সময় না। জি, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। হয়, ঠিক আছে? আপনি যদি প্রপারলি কাজ করতে পারেন 3 মাসে ইজিলি একটা পেপার হয়। আপনাদের আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কিছু ভাইয়া বলেছেন যে ক্লাসগুলো রেকর্ড কি অ্যাপে, গ্রুপে থাকবে। আই হোপ অ্যাপে গ্রুপে মেবি থাকবে, কারণ আমার এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। সো মনে হয় তারাই আপনাদেরকে ক্লাস রেকর্ডটা প্রোভাইড করে দিবে। এন্ড তারা যদি আপনাদেরকে ক্লাস রেকর্ডটা প্রোভাইড না করে কোনো ধরনের প্রবলেম ফেস করেন, জাস্ট আপনারা আমাকে শেয়ার করবেন, দেন আমার নিজেরও এখানে রেকর্ডিং এর সিস্টেম আছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাস আমি নিজে রেকর্ড করে আমি আপনাদেরকে ড্রাইভে শেয়ার করে দিব। তো আশা করি ক্লাস রেকর্ডিং নিয়ে আপনারা কেউ এখানে আটকাবেন না, ঠিক আছে? আহ, আজকের স্লাইডস গুলো দেওয়া যাবে কিনা? আজকের স্লাইডস এটা তো জাস্ট ওভারভিউ ছিল, বুঝেছেন যে কিভাবে কি করবেন, ঠিক আছে? স্লাইডস গুলো দেওয়া যাবে না, কারণ এটা একটা ওভারভিউ ক্লাস ছিল। বাট আপনারা নেক্সট ক্লাস থেকে যে যে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে ক্লাস করবেন, আমি সবগুলো ম্যাটেরিয়ালস আপনাদের গ্রুপে আপলোড করে দিব, বুঝেছেন? আমার ক্লাসের যে যে লেকচার শিট গুলো আছে সবগুলো আমি দিয়ে দিব আপনাদের। প্রতিদিন যে লেকচার শিট দিয়ে ক্লাস হবে আপনাদের, ওই লেকচার শিট গুলো আমি গ্রুপে দিয়ে দিব, ওটা নিয়ে আপনারা বলতে হবে। দেন আচ্ছা, একটা ল্যাবে কি একটা টপিক এর উপরেই কাজ হবে, একটা পেপারে পাবলিশ করাই কি শেষ? এটা তো আচ্ছা, এটা ভাইয়া বলছেন, তো ভাইয়ের সাথে কথা বললাম আমি। অথরশিপ কিভাবে দেওয়া হয়? অথরশিপ হচ্ছে আপনার পারফরমেন্স এর উপরে দেওয়া হয়। আমার ল্যাবের মধ্যে আমি অথরশিপ প্রোভাইড করব পারফরমেন্স এর উপরে। আপনি ল্যাবে অ্যাক্টিভ, আমি তো স্টুডেন্টদেরকে দেখবো। আপনার ল্যাবে, আমার ল্যাবে যদি আপনি বেশি অ্যাক্টিভ থাকেন, আপনি বেশি কাজ করেন, দেন আপনি ডেফিনেটলি পাস হবেন। এটা তো আপনাকে চিন্তাও করতে হবে না। আমরা কন্ট্রিবিউশন বেশি একটা কাজের মধ্যে, আপনি অবশ্যই আগে থাকবেন। এভাবে যার কন্ট্রিবিউশন যেরকম থাকবে সে কম্পারেটিভলি ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে অথরশিপ ডিস্ট্রিবিউটেড হবে, বুঝেছেন? দেন নেক্সট ক্লাস কবে থেকে শুরু হবে? নেক্সট ক্লাস আগামী বৃহস্পতিবারে হবে। এন্ড তখন থেকে, কারণ আগামী বৃহস্পতিবারের পরে আমি বুঝে যাব যে কয়জন ল্যাবে এনরোলমেন্ট হচ্ছে, দেন আমি তাদেরকে নিয়ে আমি পুরো বিষয়টা গুছিয়ে ফেলবো, বুঝেছেন? আর কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার নেক্সট ক্লাসও কি মানে প্রাইভেট গ্রুপে নেওয়া হবে নাকি আবার এটাও পাবলিক করতে পারবো এরকম কিনা? এই এই লিঙ্কটাতে আপনারা ক্লাস করতে পারবেন। আচ্ছা, এই কয়টা লিঙ্কটাতে ক্লাস আপনারা এরকম মানে এনরোলমেন্ট ছাড়া করা যায়? একটাই, জাস্ট একটাই করতে পারবেন। আজকের টাইমে আমি ওরিয়েন্টেশন ক্লাসটা আপনাদেরকে দিয়েছি, এর পরের ক্লাসগুলো আপনাদেরকে সাবস্ক্রিপশন নিয়ে করতে হবে, আমি যতটুকু জানি আর কি, বুঝেছেন? আচ্ছা শুধু একটা ক্লাসই হচ্ছে আপনি ইয়া দিয়ে করতে পারবেন, দেন আপনাকে বুঝেছেন? আর কার কোনো কোয়েশ্চেন তাদের? আপনাদের যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখানেই শেষ করলাম।
আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আপনাদের সবার সাথে হয়তো বা আবার দেখা হবে। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। এইখানে আপনারা কেউ কি এনরোল করছেন আমাদের ইয়েতে?